আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে হচ্ছে আমি টোটাল 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং এই 2টা ক্লাসের মধ্যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার হচ্ছে A to Z হচ্ছে শেষ করা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে কথাবার্তা। তো বেশি কথাবার্তা না বলে হচ্ছে আমরা চ্যাপ্টারে ঢুকে যাই। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার একবারে শুরুতে আমাদের যে জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলা আছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। হ্যাঁ, গ্রিন কেমিস্ট্রি কী জিনিস? গ্রিন কেমিস্ট্রি হচ্ছে সবুজ রসায়ন। তো কেমিস্ট্রির বর্তমানে আর মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমরা দূষণ কম করব এবং আমরা আমাদের কার্য সিদ্ধ করব। এটা হচ্ছে কেমিস্ট্রি বর্তমান মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যের প্রেক্ষিতে হচ্ছে গ্রিন কেমিস্ট্রির জন্য 12টি মূলনীতি হচ্ছে নির্দিষ্ট করা হয়েছে এবং এই 12টি মূলনীতির উপর ভিত্তি করে আসলে গ্রিন কেমিস্ট্রি দাঁড়ায় আছে। এবং এই 12টা মূলনীতি হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য MCQতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই 12টা মূলনীতি হচ্ছে মুখস্থ রাখতে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। তো আমি এই জায়গাতে হচ্ছে ছোট্টখাট্ট একটা ছন্দের মতো দাঁড় করানোর চেষ্টা করছি। কেমন যে ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক, নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, নবায়নযোগ্য কাঁচামাল আর বর্জ্যের বধ করবে দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, অ্যাটম ইকোনমির প্রভাবকীয় ক্ষমতা, প্রাকৃতিক রূপান্তরে শক্তি দক্ষতা। এখানে হচ্ছে ন্যূনতম ঝুঁকি, এইটা হচ্ছে আমার 1 নাম্বার মূলনীতি। 2 নাম্বার মূলনীতি হচ্ছে ন্যূনতম উপজাতক। উপজাতক কি জিনিস? বাই প্রোডাক্ট। যে বাই প্রোডাক্ট যত কম তৈরি হবে তত কি ওয়েস্টেজ কম হবে, ওয়েস্টেজ যত কম হবে তত আমার জন্য ওই প্রসেসটা উপকারী, এজন্য উপজাতক ন্যূনতম হইতে হবে। আচ্ছা, আমরা যে কেমিক্যালসগুলো ব্যবহার করব সেই কেমিক্যালসগুলো হইতে হবে প্রকৃতির জন্য নিরাপদ। এই কারণে হচ্ছে নিরাপদ কেমিক্যাল, এটা হচ্ছে 3 নাম্বার। আমরা যে দ্রাবকগুলো ব্যবহার করব সেটা হইতে হবে নিরাপদ, 4 নাম্বার। আমরা সবসময় হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করার চেষ্টা করব। বর্জ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কম সৃষ্টি করার চেষ্টা করব। এরপরে হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই দুর্ঘটনাটা হচ্ছে প্রতিরোধ করতে হবে। অ্যাটম ইকোনমি বলে একটা টার্ম এখানে আসছে। অ্যাটম ইকোনমি আমরা দেখবো একটু পরে। এই অ্যাটম ইকোনমিটা হচ্ছে হাই থাকতে হবে, ঠিক আছে? অ্যাটম ইকোনমি এটাকে প্রকাশ করা হচ্ছে পার্সেন্টেজ অফ AE দ্বারা, এবং এটা হচ্ছে যে কোনো একটা জিনিসের জন্য হাই থাকাটা ভালো। কেন ভালো আমরা দেখবো একটু পরে। অ্যাটম ইকোনমির পরিমাণটা হচ্ছে বেশি হইতে হবে। এরপরে হচ্ছে প্রভাবকীয় ক্ষমতা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের 10 নাম্বার। 12 নাম্বার হচ্ছে প্রাকৃতিক রূপান্তর ঘটানো যাইতে হবে 11, আর হচ্ছে শক্তি দক্ষতা থাকতে হবে, সেটা হচ্ছে 12। এই হচ্ছে টোটাল 12টি মূলনীতি হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মধ্যে আছে, ঠিক আছে? এছাড়াও আরও কিছু সহায়ক নীতি আছে, যেই সহায়ক নীতিগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নাই। আমরা আপাতত হচ্ছে MCQর জন্য হচ্ছে এই 12টা মূলনীতি হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম হচ্ছে অ্যাটম ইকোনমি বলে একটা টার্মস। তো অ্যাটম ইকোনমি জিনিসটা কি? অ্যাটম ইকোনমি বলতে বোঝায় আসলে যে, মনে করি আমি এরকম একটা বিক্রিয়া A প্লাস B ইকুয়াল টু C প্লাস D। আচ্ছা, এই ডিটা হচ্ছে, ফর এক্সাম্পল এই ডিটা হচ্ছে আমার এই জায়গাতে উপজাতক। হ্যাঁ, উপজাতক। এবং আমি এই বিক্রিয়াটা মূলত ঘটানোর উদ্দেশ্যটা হচ্ছে সি যেন উৎপন্ন হয়, তাই সিটা হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত উৎপাদ। সি হচ্ছে আমার এই জায়গাতে কাঙ্ক্ষিত উৎপাদ। তো অ্যাটম ইকোনমি বের করার প্রসেসটা হইতেছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল ইনটু কাঙ্ক্ষিত উৎপাদটার সংকেত ভর বসাবো, তাকে 100 দিয়ে গুণ করব। আমরা যেহেতু পার্সেন্টেজে বের করতেছি, কারণ অ্যাটম ইকোনমি, এই যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি আমরা বের করতেছি, কারণ 100 দিয়ে গুণ করব, ডিভাইডেড বাই সব উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। আমরা আশা করি বুঝি নাই কিছু, এই জিনিসটা হচ্ছে একটা এক্সাম্পল দিলে হচ্ছে একটু বোঝা যাবে।
যেমন ফর এক্সাম্পল, আচ্ছা আমার কাছে হচ্ছে এই একটা ম্যাথ আছে, এই ম্যাথটা যদি আমরা করতে চাই, এই ম্যাথটা করতে গেলে কি এখানে হচ্ছে দুইটা প্রসেস আছে, প্রসেস ওয়ান আর হচ্ছে প্রসেস টু। ওকে, দুইটা প্রসেসেই আমরা একই জিনিস তৈরি করতেছি, একটা অ্যালকোহল তৈরি করতেছি। দুইটা প্রসেসই হচ্ছে আমরা একটা অ্যালকোহল তৈরি করছি। কিভাবে তৈরি করতেছি? প্রথমে হচ্ছে আমরা এখানে একটা যৌগ নিছি, তার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে হচ্ছে এই অ্যালকোহলটা তৈরি করতেছে। এই জায়গাতে হচ্ছে আরেকটা যৌগ নিছি, তার সাথে পানি বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে হচ্ছে এখানে একই অ্যালকোহল তৈরি করতেছে। তার মানে একই অ্যালকোহল তৈরি করার জন্য আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করতেছি। কোন প্রসেসটা অধিকতর গ্রিনার? গ্রিনার বলতে আসলে যে যার অ্যাটম ইকোনমি বেশি হবে। যেমন একটা জিনিস মনে, ফর এক্সাম্পল সোডিয়াম হচ্ছে একটা অ্যাটম। এখন সোডিয়াম অ্যাটমটা সর্বোচ্চ পরিমাণে আমরা যদি ব্যবহার করতে পারি, তাইলে কি এটা আমাদের জন্য ইকোনমিক্যাল, এটা আমাদের জন্য হচ্ছে উপকারী। তো যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সকে যদি আমরা সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করতে চাই, তবে তার অ্যাটম ইকোনমিটা হচ্ছে হাই থাকতে হয়, অ্যাটম ইকোনমিটা হাই থাকতে হবে। তাহলে যার অ্যাটম ইকোনমি হাই থাকবে সেই পদ্ধতিটা হচ্ছে অধিকতর গ্রিনার হবে। আচ্ছা, আমরা যদি এটা এই মাত্র যদি করতে চাই, ওকে, প্রথম প্রসেসের জন্য, হ্যাঁ প্রথম প্রসেসের জন্য, প্রসেস ওয়ানের জন্য আমরা কি করব? প্রসেস ওয়ানের জন্য হচ্ছে আমরা যদি এই জায়গাতে চিন্তা করি, অ্যাটম পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি ইজ ইকুয়ালস টু, আমার ফর্মুলা কি ছিল? আমার ফর্মুলা ছিল হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল ইন্টু সংকেত ভর ইন্টু 100 ডিভাইড বাই উৎপাদের মোট মোল সংখ্যা সংকেত ভরের সমষ্টি। আচ্ছা, এখানে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদটা কোনটা? আসলে আমার কাঙ্ক্ষিত উৎপাদ আসলে আমার এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। এখন এই কাঙ্ক্ষিত উৎপাদটার মোট মোল কত? এই জায়গাতে এটা কত মোল ব্যবহার করা হয়েছে? এই জায়গাতে 1 মোল না, 1 মোল ব্যবহার করা হয়েছে। 1 মোল ব্যবহার করার কারণে তার মোল সংখ্যা হচ্ছে 1 ইন্টু তার সংকেত ভর। সংকেত ভর যেন কেমনে বের করে? সি, এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে টোটাল হচ্ছে 1 2 3, 3টা কার্বন আছে। তাহলে কার্বন যদি 3টা থাকে, 12 ইন্টু 3 প্লাস হাইড্রোজেন কয়টা আছে? 2 3, 3 2 5 6, 6টা হাইড্রোজেন, তার সাথে হচ্ছে একটা অক্সিজেন আছে। এই হচ্ছে আমার সংকেত ভর। এটাই ক্যালকুলেশন করলে কত হবে? 16, তাহলে হচ্ছে 42 প্লাস হচ্ছে 16 52 58 58। এটার সংকেত ভর হচ্ছে আমার কত? 58 গ্রাম। ঠিক আছে, এটা সংকেত ভর হচ্ছে 58 গ্রাম। তাহলে 1 ইন্টু তার সংকেত ভর 58 গ্রাম, তার সাথে কি ছিল? শতকরার জন্য হচ্ছে আমার একটা 100 ছিল, ডিভাইডেড বাই নিচে হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। সব উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি ছিল হচ্ছে নিচে। এটা যদি আমরা বসাই, এই জায়গাতে টোটাল উৎপাদ কে আছে? এইটা হচ্ছে আমার 58 গ্রাম। তার সাথে কি আছে? আসলে সোডিয়াম ক্লোরাইড আছে। সোডিয়াম ক্লোরাইড কত? আসলে 23 প্লাস 35.5 কত হয়? 50 58.5, 58.5। তাহলে নিচে থাকবে হচ্ছে 58.5। আচ্ছা, এটার প্রসেস ওয়ানের অ্যাটম ইকোনমি আসলো হচ্ছে এটা। এখন যাই হচ্ছে প্রসেস টুতে। আচ্ছা, প্রসেস টুতে যদি আমরা যাই, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, প্রসেস টুতে কি হয়? প্রসেস টুতে হচ্ছে আবার এই একই জিনিস আছে। এই জিনিসটার হচ্ছে মোল সংখ্যা কত? 1 ইন্টু তার ভর হচ্ছে সংকেত ভর হচ্ছে 58।
তার সাথে হচ্ছে 100 গুণ করব, ডিভাইডেড বাই হচ্ছে আচ্ছা এখানে একটু কথা আছে, উপরেরটাতে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 58.5, এটা তো ছিল কার জন্য, শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডের জন্য। নিচে হচ্ছে উৎপাদের মোট উৎপাদের হচ্ছে সংকেত ভরের সমষ্টি, তাহলে 58.5 তার সাথে হচ্ছে কি যুক্ত হবে, তার সাথে যুক্ত হবে হচ্ছে একটা 58, কারণ এটাও তো ওয়ান কাইন্ড অফ উৎপাদ, এটাও নিচে যোগ হবে। নিচে হচ্ছে টোটালটা, উপরে হচ্ছে যেটা কাঙ্ক্ষিত সেটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানেও সেম হবে, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 58 এটা, আর এটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে হচ্ছে কার্বন 2টা 12 দুগুণা 24 যোগ অক্সিজেন হচ্ছে 16 দুগুণা 32 যোগ 4, তাহলে হচ্ছে 28 প্লাস 32 ইজ ইকুয়ালস টু 60, তাহলে এটা হচ্ছে কত 60, ওকে। তাহলে এটা যদি 60 হয়, নিচে হচ্ছে একটা 58 নিচে হচ্ছে একটা 58 আগে থেকে থাকবে, কারণ এটার ভর কত 58, তার সাথে হচ্ছে একটা 60 যোগ হচ্ছে। আমরা এবার দুইটা কম্পেয়ার করি, দুইটা কম্পেয়ার করলে আমরা দেখব যে উপরে বোথ কেইজে, হ্যাঁ দুইটা কেইজে হচ্ছে, আচ্ছা এই জায়গাতে উপরে কত আছে, উপরে আছে এইটা, এবং এইখানে হচ্ছে উপরে আছে হচ্ছে একই জিনিস, ঠিক আছে। বোথ কেজে হচ্ছে উপরে একই জিনিস আছে, 58 ইন্টু 100, 58 ইন্টু 100, কিন্তু নিচে এখানে দেখা যেতেছে যে 58.5 তার সাথে হচ্ছে 58, আর এখানে হচ্ছে 58 সাথে হচ্ছে 60 যোগ, তার মানে বোঝা যাইতেছে এটার যে নিচে যেই ভ্যালুটা আছে, এই নিচের ভ্যালুটা হচ্ছে এটার বেশি হওয়ার কারণে প্রসেস টু এর থেকে আমরা যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমিটা আমরা পাবো, এইটা হচ্ছে কম হবে। প্রসেস 2 এর পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি এটা কম, কার থেকে, প্রসেস 1 এর থেকে। প্রসেস 1 এর অ্যাটম ইকোনমি হচ্ছে এটা, তো প্রসেস 2 এর অ্যাটম ইকোনমি হচ্ছে প্রসেস 1 এর থেকে কম, তার মানে কোন পদ্ধতিটা অধিকতর গ্রিনার হবে, আমাদের অধিকতর গ্রিনার পদ্ধতি হবে হচ্ছে প্রসেস 1টা হচ্ছে আমাদের অধিকতর গ্রিনার হবে, ঠিক আছে। আমরা এভাবে হচ্ছে অ্যাটম ইকোনমির মাধ্যমে হচ্ছে আমরা কোন প্রসেসটা অধিকতর গ্রিনার সেই জিনিসটা আমরা বের করতে পারি। আচ্ছা এরপরে এই জায়গাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ই ফ্যাক্টর নামে একটা টার্ম আছে, এটা আমাদের বইয়ে তেমন বেশি একটা নাই, উল্লেখ করা নাই, তারপর আমরা শেখার জন্য আমরা হচ্ছে চাইলে শিখতে পারি। ই ফ্যাক্টর নামে হচ্ছে আমাদের এখানে একটা টার্ম আছে। ই ফ্যাক্টর জিনিসটা কি, ই ফ্যাক্টর হচ্ছে যে উপরে থাকবে হচ্ছে টোটাল ওয়েস্ট, হ্যাঁ যতটুকু পরিমাণ আমাদের আবর্জনা বা যতটুকু পরিমাণ আমাদের উপজাতক বা বাই প্রোডাক্ট তৈরি হইতেছে, সেই বাই প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে আমরা টোটাল বসাবো হচ্ছে উপরে, এবং এটা অবশ্যই কেজিতে বসাবো, আর নিচে বসাবো হচ্ছে টোটাল প্রোডাক্ট। এই জিনিসটা যদি বসাই তাহলে আমরা পাবো কি, পাবো হচ্ছে আমরা ই ফ্যাক্টরের ভ্যালুটা পাবো। এখন কোনো একটা জিনিসের ই ফ্যাক্টর, কোনো একটা পদ্ধতির জন্য ই ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে হাই, কোনো একটা পদ্ধতির জন্য ই ফ্যাক্টরের ভ্যালুটা হাই, অনেক বেশি, এই জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করে, ই ফ্যাক্টরের ভ্যালু হাই এটা কি রিপ্রেজেন্ট করে, ই ফ্যাক্টরের ভ্যালু হাই এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে যে ওই জিনিসটার আসলে টোটাল ওয়েস্টের পরিমাণটা অনেক বেশি, টোটাল ওয়েস্টের পরিমাণ বেশি। আচ্ছা টোটাল ওয়েস্টের পরিমাণ যত বেশি হবে তত ওই পদ্ধতিটা আমাদের জন্য কম গ্রিনার হবে। তার মানে আমরা একটা সামারি টানতে পারি, সামারিটা হচ্ছে যদি কোনো একটা জিনিসের অ্যাটম ইকোনমি এটা যদি হাই হয় এবং তার পাশাপাশি ই ফ্যাক্টরটা যদি লো হয়, তাহলে আমরা বলতে পারি ওই পদ্ধতিটা হচ্ছে অধিকতর গ্রিনার। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিনার, অধিকতর গ্রিনার হওয়ার জন্য প্রসেস কি, প্রসেস হইতেছে আমাদের অ্যাটম ইকোনমি হাই হইতে হবে, পাশাপাশি ই ফ্যাক্টর কম হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিনার হওয়ার শর্ত। আচ্ছা আশা করি বুঝা গেছে, একটু সামনের দিকে আগাই। আচ্ছা এখানে একটা আউট অফ দ্য টপিক মানে গ্রিন কেমিস্ট্রির বাইরে আউট অফ দ্য টপিক একটা টপিক আছে, সেটা হচ্ছে যে
সিএফসি গ্যাস, হ্যাঁ সিএফসি গ্যাস, এই গ্যাসগুলো কই থাকে? এই গ্যাসগুলো হচ্ছে আমরা সচরাচর জানতে পারি হচ্ছে ফ্রিজের মধ্যে থাকে, রেফ্রিজারেটরে থাকে, এয়ার কন্ডিশনে থাকে, এই ধরনের জায়গায় হচ্ছে সিএফসি গ্যাস থাকে। তো এই সিএফসি গ্যাসের মধ্যে কি থাকে আসলে? সিএফসির ফুল ফর্ম কি আসলে? ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে? তার মানে কি থাকবে এখানে? হচ্ছে সিএফসি গ্যাসের মধ্যে থাকবে হচ্ছে ক্লোরিন, থাকবে হচ্ছে ফ্লোরিন এবং থাকবে হচ্ছে কার্বন। এই তিনটা জিনিস থাকবে। ক্লোরোফ্লোরো কার্বন, যেহেতু কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিন, এই তিনটা জিনিস থাকবে। এখন সিএফসি গ্যাস, যে কোনো একটা সিএফসি গ্যাসকে হচ্ছে বেসিক্যালি এইরকম ফরম্যাটে হচ্ছে আমাদের এমসিকিউতে দিয়ে দেয়। এরকম ফরম্যাটে হচ্ছে এমসিকিউতে দেয়া থাকে, ওকে? তো এই ফরম্যাট থেকে হচ্ছে আমরা সিএফসি গ্যাসের মধ্যে কয়টা কার্বন আছে, কয়টা ফ্লোরিন আছে, এই জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা আসলে এই জিনিসটা একটু দেখব, কারণ এটা হচ্ছে এমসিকিউর জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, তো এই জিনিসটা করার জন্য আমরা একটু খেয়াল করব এই জায়গাতে সিএফসি এর সাথে কত নাম্বার দেয়া আছে। যত নাম্বার দেয়া থাকবে এই নাম্বারটার সাথে হচ্ছে আমরা সবসময় 90 যোগ করব। এই নাম্বারটার সাথে হচ্ছে 90 যোগ করব সবার ক্ষেত্রে। ট্রিক্সটা হচ্ছে এরকম যে 90 যোগ করব। আচ্ছা, আমরা এখানে 90 যোগ করতেছি। আচ্ছা, 90 এখানে যোগ করলে কত হবে আসলে? 101। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? 102। এটার ক্ষেত্রে হচ্ছে 203। এটার ক্ষেত্রে হচ্ছে 204। ওকে, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তো এই যে আমরা ইয়েটা পাইলাম, মানে এখানে যে আমরা যোগফলটা পাইছি, এই যোগফলটার মধ্যে আমরা 3টা ডিজিট পাইতেছি সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে হচ্ছে এই যে এই যোগফলটার ক্ষেত্রে হচ্ছে আমরা কয়টা ডিজিট পাচ্ছি? যোগফলটার ক্ষেত্রে হচ্ছে আমরা 3টা করে ডিজিট পাচ্ছি। এই 3টা ডিজিটের প্রথম ডিজিট যেটা, হ্যাঁ প্রথম ডিজিট যেটা, এই প্রথম ডিজিটটা হচ্ছে ইন্ডিকেট করে, হচ্ছে কার্বন সংখ্যা। ওকে, প্রথম ডিজিটটা হচ্ছে কার্বন সংখ্যা। পরের ডিজিটটা হচ্ছে ইন্ডিকেট করে আমাদেরকে হাইড্রোজেনের সংখ্যা, এবং পরেরটা হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। এই হচ্ছে 3টা ডিজিট 3 ধরনের জিনিসকে সিম্বলাইজ করে। তাহলে CFC11 এটাতে কার্বন কয়টা আছে? CFC11-এ কার্বন আছে হচ্ছে একটা, এখানে কোনো হাইড্রোজেন নাই। ফ্লোরিন আছে হচ্ছে একটা, ফ্লোরিনও একটা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো নাম পড়ছি একটু আগে যে ক্লোরোফ্লোরোকার্বন, তাহলে ক্লোরিন কই? ক্লোরিনের নাম্বারটা কত হবে? তো ক্লোরিনের নাম্বারটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা জিনিস হয়তোবা জানি, সেটা হচ্ছে যে কার্বনের হাত কয়টা আসলে? কার্বনের হাত হচ্ছে টোটাল 4টা। এই 4টা হাতের মধ্যে একটা হাতে আছে হচ্ছে ফ্লোরিন, তাহলে ক্লোরিন থাকবে কয়টা? তাহলে এখানে ক্লোরিন থাকবে হচ্ছে এখানে 3টা। তাহলে CFC11 এটার সংকেত হচ্ছে CFCl3। যাই পরেরটাতে কয়টা কার্বন আছে? কার্বন হচ্ছে একটা, কোনো হাইড্রোজেন নাই। ফ্লোরিন হচ্ছে এখানে 2টা, তাহলে ক্লোরিন কয়টা হবে? 2টা। এইটা হচ্ছে CFC12 এর সংকেত, ঠিক আছে? এরপরে CFC হচ্ছে 203, এখানে কার্বন আছে হচ্ছে 2টা, কোনো হাইড্রোজেন নাই। ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন আছে হচ্ছে 3টা। এখন ক্লোরিন কয়টা হবে? আমরা একটু খেয়াল করি, 2টা কার্বন পরস্পর
সিগমা বন্ধন দ্বারা হচ্ছে যুক্ত আছে। তার মানে তাদের খালি হাত আছে কয়টা? খালি হাত আছে হচ্ছে এর আছে হচ্ছে 3টা, এরও আছে হচ্ছে 3টা। তাহলে টোটাল খালি হাতের সংখ্যা হচ্ছে 6টা। টোটাল খালি হাতের সংখ্যা হচ্ছে 6টা। তাহলে 6টার মধ্যে অলরেডি 3টা হচ্ছে অকুপাই, অর্থাৎ ফ্লোরিন হচ্ছে 3টা ধরে বসে আছে। তাহলে ক্লোরিন কয়টা হবে? ক্লোরিন হবে হচ্ছে 3টা। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে কত হবে? কার্বন হবে হচ্ছে 2টা, কোনো হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে হচ্ছে এখানে 4টা। তাহলে 2টা কার্বনের জন্য খালি হাত কয়টা? 6টা। তাহলে ক্লোরিন আসবে হচ্ছে আরও 2টা। এই হচ্ছে সিএফসি এর নামকরণের প্রসেস, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা একটু এমসিকিউর জন্য হচ্ছে আমরা একটু গুরুত্ব দিয়ে একটু পড়বো, শিখে রাখবো, এই জিনিসটা একটু আসে এমসিকিউতে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। তো এই জায়গাতে হচ্ছে আমরা অলরেডি একটা ম্যাথ করে ফেলছি। উপরে কি আছে? উপরে একটা এমসিকিউ আছে। এমসিকিউটা কি? কোনটি সবুজ রসায়নের নীতি নয়? এই এমসিকিউগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আসা এমসিকিউ। মানে গ্রিন কেমিস্ট্রির যে 12টা মূলনীতি আছে, সেই 12টা মূলনীতি থেকে হচ্ছে কোনটা গ্রিন কেমিস্ট্রি মূলনীতি নয়, কোনটা মূলনীতি, এই ধরনের টাইপের এমসিকিউ আর কি আসে। তো এই জায়গাতে আমরা জানি যে বর্জ্য রোধকরণ, এটা হচ্ছে আমাদের ওই ছন্দের মধ্যে ছিল, উপজাতক নিয়ে ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক। তাহলে সর্বোচ্চ উপজাতক এই জিনিসটা হচ্ছে আমার কন্ট্রাডিক্টরি। এরপরে হচ্ছে গ্রিনার পদ্ধতি, এটাও ছিল, প্রভাবন পদ্ধতি এটাও আমাদের ছিল। তার মানে সর্বোচ্চ উপজাতক এইটা হচ্ছে আমার গ্রিন কেমিস্ট্রি মূলনীতি নয়। কারণ আমরা জানি উপজাতকের পরিমাণ যত কম হবে, অর্থাৎ বাই প্রোডাক্ট যত কম হবে, তত আমাদের এফিসিয়েন্সি বাড়বে। এফিসিয়েন্সি যত বাড়বে, পদ্ধতিটা তত গ্রিনার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাই পরেরটাতে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথাবার্তা বলা হবে, সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার। হ্যাঁ, বিক্রিয়ার হার জিনিসটা কি আসলে? বিক্রিয়ার হার হচ্ছে যে কোনো একটা জিনিস, কোনো একটা বিক্রিয়া একক সময়ে তার ঘনমাত্রা যতটুকু পরিমাণ পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার হার। পার ইউনিট টাইমে ঘনমাত্রা পরিবর্তনের হারকে আমরা বলি বিক্রিয়ার হার। এবং বিক্রিয়ার হারকে প্রকাশ করি হচ্ছে আমরা রেট অফ রিঅ্যাকশন দ্বারা। আমরা একটা এক্সাম্পল দেখি, চিন্তা করি এরকম যে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য যখন সময় 0 সেকেন্ড, তখন প্রোডাক্টের পরিমাণ হচ্ছে ফর এক্সাম্পল 10। সময় বাড়লো 2 সেকেন্ড, হইল 2 সেকেন্ডে প্রোডাক্টের পরিমাণ হচ্ছে 12। 2 সেকেন্ডে প্রোডাক্টের পরিমাণ হচ্ছে 12। আমরা একটু ডেফিনেশনের দিকে তাকাই। ডেফিনেশনে কি বলছে? যে কোনো একটা জিনিসের একক সময়ে ঘনমাত্রা যতটুকু পরিবর্তিত হবে, সেই পরিবর্তনের হারকে আমরা বিক্রিয়ার হার বলতেছি। তাহলে বিক্রিয়ার হার হওয়ার জন্য কি লাগবে? একক সময় লাগে। কথাটা একটু ধরে রাখি এই জায়গাতে। তাহলে ঘনমাত্রার পরিবর্তন কতটুকু? ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে ঘনমাত্রার দিকে আছে, মোল পার লিটার। ওকে, এখন ঘনমাত্রার পরিবর্তন কতটুকু? ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে আসলে এখানে 2 হচ্ছে এখানে ঘনমাত্রার পরিবর্তন। তাহলে সময়ের পরিবর্তন কতটুকু? সময়ের পরিবর্তন হচ্ছে এই জায়গাতে, সময়ের পরিবর্তন হচ্ছে কত? 2 সেকেন্ড। এটা হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে 2 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন, 2 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন হয় হচ্ছে 2। আমরা বিক্রিয়ার হারে দেখছি যে একক সময় ঘনমাত্রার পরিবর্তনের হারটাকে বিক্রিয়ার হার বলতেছি। তাহলে 2 সেকেন্ডে যতটুকু ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে, সেটাকে কি আমরা বিক্রিয়ার হার বলবো? অবশ্যই না। আমরা বিক্রিয়ার হার বের করতে হলে একক সময়ে বের করতে হবে। একক সময় হচ্ছে পার ইউনিট সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের জন্য কতটুকু? 2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 1। তাহলে এই বিক্রিয়াটার জন্য মনে করি যে এ থেকে হচ্ছে বি তৈরি হচ্ছে, তাহলে তার বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার হচ্ছে, এটা রেট অফ রিঅ্যাকশন হচ্ছে
রেট অফ রিয়াকশন হচ্ছে কত 1, এটার বিক্রিয়ার হার হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে পরিবর্তনগুলো যে বের করছি কিভাবে বের করছি আসলে। ফর এক্সাম্পল এই টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে ইনিশিয়াল টাইম হুইচ ইজ t1, দিস ওয়ান ইজ t2, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইজ নোন অ্যাজ c1 অ্যান্ড দিস ওয়ান ইজ c2। তো আমরা যে কোনো জিনিসের পরিবর্তন বের করার জন্য আমরা এই প্রসেসটা ব্যবহার করি যে আমরা 2 থেকে সবসময় 1 বিয়োগ করি, অর্থাৎ টার্মিনাল প্রসেস থেকে হচ্ছে ইনিশিয়াল প্রসেসটা আমরা বিয়োগ করলে আমরা যে কোনো জিনিসের পরিবর্তন পাই। তাহলে এই জায়গাতে t2 মাইনাস t1 করলে হচ্ছে আমরা 2 সেকেন্ড পরিবর্তন পাচ্ছি। এইখানেও আমরা সেম কাজটাই করছি যে 12 থেকে 10 বিয়োগ করছি, বিয়োগ করে হচ্ছে আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি, অর্থাৎ c2 মাইনাস c1 করে হচ্ছে আমরা পরিবর্তন পাইতেছি। আচ্ছা, তো এই বিক্রিয়ার হার যেটা আমরা পাইছি, এই বিক্রিয়ার হার যে কোনো একটা বিক্রিয়ার রেট অফ রিয়াকশন এটা কখনোই হচ্ছে নেগেটিভ হইতে পারে না, এটা অলওয়েজ পজিটিভ হয়, এটা অলওয়েজ হচ্ছে পজিটিভ হয়। এবং এই পরিবর্তন যেগুলো আমরা করছি এই পরিবর্তনগুলো অনেক সময় নেগেটিভ হইতে পারে। যেমন কিভাবে, যে সময়ের সাথে সাথে আমরা যদি বিক্রিয়কের পরিবর্তনটা যদি একটু খেয়াল করি, বিক্রিয়কের পরিবর্তনটা ধরা যাক যখন সময় 0, টাইম যখন 0, তখন বিক্রিয়কের পরিমাণ হচ্ছে 10, উৎপাদ তখন নাই। সময় যখন t=2 সেকেন্ড, তখন বিক্রিয়কের পরিমাণ হচ্ছে মনে করা যাক 10 থেকে কমে সেটা হয়ে গেছে 8, আর উৎপাদ হয়ে গেছে হচ্ছে কত 2। তাইলে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হচ্ছে আসলে হ্রাস পাচ্ছে এবং উৎপাদের ঘনমাত্রাটা আসলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিক্রিয়কের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিক্রিয়ার হারটা জানতে চাই তাহলে কি করব আসলে, আমরা বিক্রিয়ার হার রেট অফ রিয়াকশন ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি যে উপরে থাকবে হচ্ছে, এখানে উপরে কে ছিল, উপরে ছিল হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে এখানে ঘনমাত্রার পরিবর্তন c2 মাইনাস c1 করলে এইটা হচ্ছে আমার c2 আর এটা হচ্ছে আমার c1। তাহলে c2 মাইনাস c1 করলে হচ্ছে 8 মাইনাস 10, আর নিচে আসতেছে হচ্ছে টাইমের পরিবর্তন যদি আমরা t2 মাইনাস, এটা যদি t2 বলি আর এটা যদি t1 বলি তাহলে 2 মাইনাস 1। তাহলে এখানে যদি আমরা করি তাহলে কত আসে, -2 ডিভাইডেড বাই +1, এটা আসে। তাহলে রেট অফ রিয়াকশনটা আসলে কত আসলো, রেট অফ রিয়াকশনটা হচ্ছে সামথিং নেগেটিভ আসতেছে, কিন্তু রেট অফ রিয়াকশনটা কখনো নেগেটিভ হইতে পারে, এটা হইতে পারবে না। এটা না যেন হইতে পারে এই কারণে বিক্রিয়কের যে ঘনমাত্রা আছে, বিক্রিয়কের ঘনমাত্রার এই পোর্শনটাতে হচ্ছে একটা বাই ডিফল্ট মাইনাস সাইন কন্টিনিউ করা হয়, যাতে এই জিনিসটা বাই ডিফল্ট পজিটিভ হইতে পারে, ঠিক আছে। এটা যেন বাই ডিফল্ট পজিটিভ হইতে পারে, কারণ বিক্রিয়কের পরিমাণ যেটা, এটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে বিক্রিয়া যতক্ষণ চলবে বিক্রিয়কের পরিমাণ কি হবে, তত আস্তে আস্তে কমবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তাহলে বিক্রিয়কের পরিমাণ যদি আস্তে আস্তে কমে তাহলে c2 মাইনাস c1 করলে সবসময় নেগেটিভই আসবে। নেগেটিভটাকে অ্যাভয়েড করার জন্য বিক্রিয়ার হার যেহেতু পজিটিভ, এই কারণে হচ্ছে এই জায়গাতে হচ্ছে একটা মাইনাস সাইন কন্টিনিউ করা হয়, ঠিক আছে। তার মানে আমরা যখন যে কোনো একটা বিক্রিয়ার জন্য বিক্রিয়কের পার্সপেক্টিভে যখন আমরা রেট অফ রিয়াকশন বের করব, তখন যেটা করব সেটা হচ্ছে বিক্রিয়ার হারের সামনে হচ্ছে আমরা একটা নেগেটিভ সাইন কন্টিনিউ করব, যাতে করে বিক্রিয়ার হারটা হচ্ছে পজিটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, আর উৎপাদের ক্ষেত্রে কি হয়, উৎপাদের ক্ষেত্রে হচ্ছে ক্রমান্বয়ে কি হইতেছে, এই জায়গাতে ক্রমান্বয়ে হচ্ছে তার ঘনমাত্রাটা আসলে বৃদ্ধিই পায় সব সময়। বিক্রিয়া যতক্ষণ চলবে উৎপাদ ততক্ষণ হবে, যখন উৎপাদ হবে না তখন আমরা বিক্রিয়ার সমাপ্তি বলে ধরে নিব। তার মানে উৎপাদ কন্টিনিউয়াসলি যদি তৈরি হইতেই থাকে তাহলে উৎপাদের পরিমাণটা আসলে কখনো কমতেছে না, সর্বদাই বাড়তেছে। যেহেতু বাড়তেছে তার মানে হচ্ছে উৎপাদের ক্ষেত্রে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তনটা হচ্ছে সবসময় ধনাত্মক, তাই উৎপাদের ক্ষেত্রে হচ্ছে এই জায়গাতে মাইনাস চিহ্নটা কন্টিনিউ করা লাগে না। আশা করি বিক্রিয়ার হারে বিক্রিয়কটা কেন নেগেটিভ, উৎপাদটা কেন পজিটিভ, এটা আশা করি বোঝা গেছে।
আচ্ছা, আমি এই জিনিসটা হচ্ছে নিচে পয়েন্ট আউট করে লিখে রাখছি যে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে হ্রাস পায়, তাই হচ্ছে নেগেটিভ, আর সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রাটা হচ্ছে বৃদ্ধি পায়, তাই হচ্ছে উৎপাদেরটা হচ্ছে পজিটিভ আমরা রাখি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জায়গাতে তিনটা ইকুয়েশন আছে। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশনের জন্য হচ্ছে আমরা থ্রোলি বিক্রিয়ার হারের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা বের করার চেষ্টা করব এই তিনটা ইকুয়েশনের জন্য। ঠিক আছে? তো এই তিনটা ইকুয়েশনের জন্য যদি আমরা বিক্রিয়ার হারের সমীকরণটা যদি বের করতে চাই, প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা দেখি, প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু, উৎপাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি, এ এর ঘনমাত্রার পরিবর্তন ডি এ ডিভাইডেড বাই ডিটি, এটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। কেন হবে বলছি অলরেডি। আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে ডিবি ডিভাইডেড বাই ডিটি, এটা আমরা বলতেই পারি নর্মালি। আচ্ছা, পরেরটাতে দেখতেছি হচ্ছে, পরেরটাতে হচ্ছে এখানে এ এর সামনে হচ্ছে একটা সহগ আছে, কত? 3। এর সামনে একটা সহগ আছে। এই সহগটার জন্য আমরা কি করব আসলে? আমরা কি রেট অফ রিঅ্যাকশন আগেরটাতে যা লিখছি, অর্থাৎ ডি এ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু ডিভি ডিভাইড বাই ডিটি, আমরা কি এই ইকুয়েশনটাই কন্টিনিউ করব কিনা? কোশ্চেন হচ্ছে এই ইকুয়েশনটা আমরা কন্টিনিউ করব না। কেন কন্টিনিউ করব না? কারণ হচ্ছে দেখেন এই জায়গাতে বি এর ক্ষেত্রে বি কত মোল আছে? বি হচ্ছে এই জায়গাতে 1 মোল আছে। তাহলে বি এর যে ইয়েটা আছে এই জায়গাতে, রেট অফ রিঅ্যাকশনটা আছে, বিক্রিয়ার হার, এটা কার জন্য আসলে? এই বিক্রিয়ার হারটা হচ্ছে 1 মোল বি এর জন্য এই বিক্রিয়ার হারটা। তাহলে 1 মোল বি যদি হয়, অর্থাৎ 1 মোল উৎপাদ যদি আমরা নিয়ে কাজ করি বিক্রিয়ার হার নির্ণয় করতে, তাহলে অবশ্যই 1 মোল বিক্রিয়ক নিয়ে কাজ করতে হবে বিক্রিয়ার হার নির্ণয় করতে। অর্থাৎ দুইজনের ক্ষেত্রে হচ্ছে 1 মোলের অ্যাক্রোসে বিক্রিয়ার হার কত সেইটা পরস্পরের ইকুয়াল হবে। এইটার 1 মোল আর এইটার 3 মোল যদি হয়, তাহলে 3 মোল আর 1 মোলের বিক্রিয়ার হার কখনো সেম হবে না। বিক্রিয়ার হার কখন সেম হবে? যখন এইটারও 1 মোল এইটারও 1 মোল। এখন এটা আছে কতটুকু? এটা আছে হচ্ছে আমার কোশ্চেনে 3 মোল। তাহলে 3 রে যদি আমরা 1 করতে চাই তাহলে কি করতে হবে আসলে? আমাদের আসলে এই জায়গাতে একটা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে? এখানে একটা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাইলে হয়ে গেল এটার জন্য, এটা হয়ে গেল আমার কত? এটাও হয়ে গেল আমার 1 মোলের, এটাও হচ্ছে আমার 1 মোলের অ্যাক্রোসে, এটাও হচ্ছে আমার 1 মোলের অ্যাক্রোসে বিক্রিয়ার হার। এখন আমরা দুইটাকে ইকুয়াল বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা সামারি টানতে পারি। সামারি হচ্ছে এরকম যে যদি কোনো বিক্রিয়ায় যে কোনো বিক্রিয়ক অথবা উৎপাদের সামনে যদি কোনো সার্টেন সহগ থাকে, তাহলে সেই সহগটাকে হচ্ছে আমরা বিক্রিয়ার হার সমীকরণে 1/, আকারে হচ্ছে আমরা বসায় দিতে পারি। এর জন্য হচ্ছে আমরা পরের ইকুয়েশনটা আমরা ডেভেলপ করে রাখছি যে এ মলিকিউল এ থেকে বি মলিকিউল বি। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়ার হার কত হবে? এটার ক্ষেত্রে বিক্রিয়ার হার হবে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 1/a ইন্টু dA by dt is equals to 1/b dv by dt। ওকে, এইটা হবে হচ্ছে বিক্রিয়ার হারের জেনারেল ইকুয়েশন। তো আমরা এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিক্রিয়ার হার নিয়ে কথাবার্তা। এখন বিক্রিয়ার হারের হচ্ছে একটা গ্রাফ আমরা একটু দেখতে চাই যে বিক্রিয়ার হারের গ্রাফগুলো কেমন হয়। আমরা এক্স এক্সিস বরাবর রাখার চেষ্টা করছি হচ্ছে টাইমকে, এবং ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ ঘনমাত্রা বনাম সময়ের হচ্ছে একটা গ্রাফ আমরা এই জায়গাতে ড্র করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু খেয়াল করলে দেখব যে কোনো একটা বিক্রিয়ার জন্য, যে কোনো একটা বিক্রিয়ার জন্য, সে ফর এক্সাম্পল
এ থেকে হচ্ছে বি তৈরি হচ্ছে, এখানে কি হয় আসলে, এই যে আমরা একটু আগে দেখছি কি হয় যে সময়ের সাথে সাথে উৎপাদের বিক্রিয়কের পরিমাণটা সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণটা কমতে থাকে, পাশাপাশি উৎপাদের পরিমাণটা কি হয় সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এটাই আসলে হয়। তাইলে ইনিশিয়ালি এইটা মনে করা যাক রিঅ্যাক্টেন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার রিঅ্যাক্টেন্টটা ইনিশিয়ালি চরমে থাকে, অর্থাৎ ম্যাক্সিমামে থাকে। রিঅ্যাক্টেন্ট যখন ম্যাক্সিমামে, তখন প্রোডাক্ট কোথায় থাকবে, প্রোডাক্টটা থাকবে হচ্ছে মিনিমামে, অর্থাৎ প্রোডাক্ট তখন এক্সিস্টই করবে না, জিরো। আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে হচ্ছে রিঅ্যাক্টেন্টের পরিমাণটা কমতে থাকবে, আস্তে আস্তে রিঅ্যাক্টেন্টের পরিমাণটা কমতে থাকবে এবং এখানে আস্তে আস্তে হচ্ছে প্রোডাক্টের পরিমাণটা হচ্ছে বাড়তে থাকবে। এবং এই জায়গাতে যাওয়ার পর, এই কেসে যাওয়ার পর দেখা যায় যে একটা সার্টেন সময় পার করার পর রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের পরিমাণটা হচ্ছে আর কমেও না বাড়েও না, অর্থাৎ এই গ্যাপটা ইকুয়াল থাকে এবং তার হচ্ছে প্যারালালি চলতে থাকে। এবং এটা আমরা সামনের দিকে দেখব এটাকে কি বলে। তো আপাতত আমরা এতটুকু বোঝার চেষ্টা করি যে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফে হচ্ছে প্রোডাক্টের পরিমাণটা হচ্ছে ক্রমান্বয়ে ইনক্রিজ হয়, রিঅ্যাক্টেন্ট হচ্ছে ক্রমান্বয়ে ডিক্রিজ হয় এবং আলটিমেটলি তারা হচ্ছে একটা পর্যায়ে যাওয়ার পর তাদের পরিমাণটা কমেও না বাড়েও না, অর্থাৎ রিঅ্যাক্টেন্ট কমবেও না প্রোডাক্ট বাড়বেও না। অর্থাৎ ওই পজিশনটাকে আমরা বলতে পারি হচ্ছে কোনো একটা বিক্রিয়ার জন্য সমাপ্তি বিন্দু, অর্থাৎ বিক্রিয়াটার সম্মুখ দিকেও যাচ্ছে না পশ্চাৎ দিকেও যাচ্ছে না। এবং সেই সমাপ্তি বিন্দুটাকে আমরা বেসিক্যালি নাম দিয়ে থাকি হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম। আমরা নাম দিয়ে থাকি হচ্ছে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। যে কোনো একটা বিক্রিয়ার জন্য ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, এইটাকে আমরা বলি আচ্ছা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এটা নিয়ে আমরা সামনের দিকে বিস্তর কথাবার্তা বলবো, আপাতত হচ্ছে আমরা একটু আগাই। এখন একটা বিক্রিয়ার জন্য আমরা বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে একটু বের করার চেষ্টা করি। বিক্রিয়ার হার ধ্রুবক কি জিনিস বা কেমনে বের করে। বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে, যে এই জায়গাতে আমি ডেফিনেশনটা লিখে রাখছি, যে কোনো বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা যদি একক হয় তখন বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। বুঝি নাই আশা করি, আসো বুঝাই বিষয়টা কেমন। একটা বিক্রিয়কের ঘনমাত্রা যদি একক হয় তখন বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। অর্থাৎ বিষয়টা আসলে এমন যে বিক্রিয়ার হারের ক্ষেত্রে হচ্ছে, বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে এমন হয়, ফর এক্সাম্পল dx বাই dt, এইটা সমানুপাতিক সবসময়, এটা হচ্ছে x এর সমানুপাতিক। xটা কি, ফর এক্সাম্পল x থেকে হচ্ছে কি হইতেছে y তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার বিক্রিয়া। x বলতে আসলে এখানে x এর ঘনমাত্রার পরিবর্তন, মানে এই জায়গাতে x এর অ্যাক্রসে যে বিক্রিয়ার হারটা আছে সেই হারটা হচ্ছে x এর কনসেন্ট্রেশনের সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য আমরা যদি একটা কনস্ট্যান্ট আনি dx বাই dt, এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে। এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন আমরা একটু ডেফিনেশনের সাথে মিলাই। কি বলছে, বিক্রিয়কের ঘনমাত্রা যদি একক হয় তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়ক, এটার ঘনমাত্রা যদি ইউনিট হয়, হ্যাঁ এটার ঘনমাত্রা যদি ইউনিট মানে কত আসলে, এটার ঘনমাত্রা যদি 1 হয়ে যায় তাহলে k ইজ ইকুয়ালস টু কি, রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ বিক্রিয়ার হারকে তখন বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে কথাবার্তা। এখন আচ্ছা, বিক্রিয়ার হারের এককটা কি হবে আসলে, এটা বলা হয় নাই। বিক্রিয়ার হারের একক রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালটা আমরা কি করি আসলে, ডি অফ কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে ডিটি থাকে, হ্যাঁ নিচে হচ্ছে টাইম থাকে, তাহলে এটার এককটা কি হবে,
যে কোনো জিনিসের কনসেন্ট্রেশনের একক কি আসলে মোল পার লিটার, আর নিচে হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের এককটা কত হবে মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, মোল পার লিটারকে মোল পার লিটার এটাকে অনেক সময় একটু আদর করে হচ্ছে মোলারও ডাকা হয়, অর্থাৎ মোল পার লিটারের পরিবর্তে আমরা বলতে পারি হচ্ছে মোলার পার সেকেন্ড। তাহলে এইটাও হচ্ছে আমার বিক্রিয়ার হারের একক, এইটাও হচ্ছে আমার বিক্রিয়ার হারের একক। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে আমার বিক্রিয়ার হারের একক, দুইটাই হইতে পারে। আচ্ছা, বিক্রিয়ার হারের একক যদি এটা হয় তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে? বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা আসলে ডেফিনিট কোনো একক না, বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা হচ্ছে ক্ষেত্র বিশেষে পরিবর্তিত হয়। এখন কোশ্চেন হচ্ছে কেন পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা একটু দেখি যে এই জায়গাতে আমরা যেই উদাহরণটা লিখছিলাম সেটা হচ্ছে dx ডিভাইডেড বাই dt ইজ ইকুয়ালস টু সামথিং k কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স, এইটা রাখছিলাম এই জায়গাতে। এখন আমরা বাই ডিফল্ট ধরেই নিয়েছিলাম যে এই এক্সের পাওয়ারটা হচ্ছে, এক্সের মাথায় পাওয়ারটা হচ্ছে 1, এটা আমরা বাই ডিফল্ট ধরে নিছি। ঠিক আছে, এই এক্সের মাথায় যে পাওয়ারটা 1 এটা আমরা বাই ডিফল্ট ধরে নিছি। আচ্ছা, এক্সের মাথায় পাওয়ারটা 1 না হয়ে যদি 2 হইতো, আচ্ছা 1 হইলে বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কত হবে একটু আমরা দেখি তো। k ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশনের এককটা কি আসলে মোল পার লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশনের একক। আর এইটা হচ্ছে সামথিং মোলারিটি বা কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশনের একক দিয়ে কি হচ্ছে আসলে ভাগ হচ্ছে, এটাকে যদি ভাগ করি মোল পার লিটার দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে এই মোল পার লিটার আর মোল পার লিটার কি হবে আসলে এই দুইটা কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কে, এখানে থাকবে হচ্ছে পার সেকেন্ড। তাহলে এইখানে যদি পাওয়ার 1 হয় তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কত পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি পাওয়ারটা 1 না হয়ে যদি অন্য কিছু হয়, ফর এক্সাম্পল dx ডিভাইডেড বাই dt is equals to constant k into x to the power 2, অর্থাৎ স্কোয়ার যদি হয় তাহলে কি হবে, স্কোয়ার হইলে এককটা k এর এককটা হচ্ছে হবে, k এর এককটা হবে কত, k এর এককটা হবে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এটাকে ভাগ করব কি দিয়ে ভাগ করব, মোল পার লিটার পার সেকেন্ডকে ভাগ করব কি দিয়ে, এটাকে ভাগ করব হচ্ছে এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে এক্স স্কোয়ার, মানে কি এক্স এর এককটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে এক্স এর একক, তার মাথায় কি আছে স্কোয়ার আছে, এই জিনিসটা দিয়ে ভাগ করব। তাহলে এই জিনিসটা দিয়ে যদি ভাগ করি মোল পার লিটার এর মাথায় হচ্ছে স্কোয়ার, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে একটা একটা কি হবে আসলে কাটাকাটি যাবে, একটা একটা যদি কাটাকাটি যায় থাকতেছে হচ্ছে নিচে একটা মোল পার লিটার, তাহলে উপরে থাকবে মোল পার লিটার যদি উপরে উঠে তাহলে মোল ইনভার্স 1 লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা হবে হচ্ছে আমার কার জন্য, যদি এই জায়গায় পাওয়ারটা হচ্ছে 2 হয় তাহলে কে এর এককটা হবে হচ্ছে এটা। এখন কথা হইতেছে যে এই পাওয়ারটাকে কি বলে, এই পাওয়ারটা কোত্থেকে আসলে আমরা কিভাবে জানতে পারবো যে কখন পাওয়ারটা 1 হবে আর কখন পাওয়ারটা 2 হবে আর কখন 3 বা কখন অন্য কোনো নাম্বার হবে, এটা আমরা কিভাবে আমরা জানতে পারবো। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে পাওয়ারটা আছে অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এক্স, তার মাথায় যে আমরা পাওয়ারটা বসাইতেছি অর্থাৎ এই যে পাওয়ারটা বসাইতেছি সি, এই পাওয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে কোনো একটা বিক্রিয়ার জন্য, এই পাওয়ারটাকে বলে হচ্ছে বিক্রিয়ার জন্য হচ্ছে অর্ডার, রিঅ্যাকশন অর্ডার বলে এটাকে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে
রিঅ্যাকশন অর্ডার। তো এই রিঅ্যাকশন অর্ডারটা বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস বা এক্সপেরিমেন্টাল জিনিস। তো এক্সপেরিমেন্ট করে হচ্ছে আমরা এই রিঅ্যাকশন অর্ডারটা পাই। তো রিঅ্যাকশন অর্ডারটা বেসিক্যালি কি জিনিস মিন করে? রিঅ্যাকশন অর্ডারটা হচ্ছে মিন করে কোনো একটা বিক্রিয়া যতগুলা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটাকে বেসিক্যালি ওই বিক্রিয়াটার রিঅ্যাকশন অর্ডার বলে। বিষয়টা কীভাবে চিন্তা করতে পারি? আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ব SN1 SN2 বিক্রিয়া। SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আসলে ডেফিনেশনটা কী ছিল? যে ডেফিনেশনটা ছিল এরকম যে SN1 হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নাম্বার 1। কেন? কারণ হচ্ছে যে এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়াটা একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এই কারণে এটাকে SN1 বলে। এই একটিমাত্র বিক্রিয়কের উপর যারা নির্ভরশীল তাদেরকে আমরা বলি হচ্ছে, তাদের এই জায়গাতে পাওয়ার আসে হচ্ছে 1, তাদের এই জায়গাতে পাওয়ার হয় হচ্ছে 1, অর্থাৎ ওই সকল বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, ওই সকল বিক্রিয়াকে বলবো হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আর যদি এই পাওয়ারটা যদি 1 না হয়, যদি 2 হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, 1 না হয় যদি 2 হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তো এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এটা বেসিক্যালি আইডেন্টিফাই করতে হইলে আমাদেরকে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে যাইতে হবে। এটা থিওরিতে পসিবল না। তো এই প্রথম ক্রম বিক্রিয়া বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্রমের উপর ভিত্তি করে আসলে বিক্রিয়ার হার ধ্রুবক যে কেটা আছে, এই কে এর ভ্যালুটা আসলে মানে কে এর এককটা আসলে চেঞ্জ হয়। এই কারণে ক্ষেত্র বিশেষে বলে হচ্ছে কে এর আসলে কোনো একক নাই। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে রিঅ্যাকশন অর্ডার দিয়ে হচ্ছে বের করাও যায়। তো কে এর আসলে কোনো ফিক্সড কোনো একক নাই। ঠিক আছে, কে এর কোনো ফিক্সড একক নাই, এটা রিঅ্যাকশন অর্ডারের ভিত্তিতে হচ্ছে ভ্যারি করে। আচ্ছা, এই জায়গাতে আমরা একটু একটা এমসিকিউ সলভ করি। কি বলছে এই জায়গাতে? যে হাফ মলিকিউল এর সাথে এ থেকে হচ্ছে 2 মলিকিউল বি পাওয়া যাইতেছে, এই বিক্রিয়ার হারের ক্ষেত্রে নিচের কোনটা হচ্ছে সঠিক? তাহলে এটার বিক্রিয়ার হার সমীকরণটা কেমন হবে আমরা একটু দেখি। হাফ মলিকিউল এ তার থেকে আমরা কি পাচ্ছি? 2 মলিকিউল বি পাইতেছি, 2 মলিকিউল বি পাইতেছি। এখানে বিক্রিয়ার হারের যে সমীকরণটা হবে সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস, অবশ্যই। আচ্ছা, মাইনাস দেওয়ার পর এটার মলিকিউল নাম্বার কত? আসলে মলিকিউল নাম্বার হচ্ছে হাফ। আমরা কি করি আসলে, যে কোনো একটা রিঅ্যাকটেন্ট অথবা প্রোডাক্টের সামনে যেই সহগটা থাকে সেই সহগটাকে 1/, আকারে আমরা এই জায়গায় বসাই দিই। তাহলে হাফরে 1/, করলে কত হবে আসলে? 2 ইন্টু ডি, dA বাই ডিটি ইজ ইকুয়ালস টু বিকে যদি বি এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কত হবে? ডিবি বাই ডিটি। আর এক্ষেত্রে হচ্ছে 1/2, কারণ এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে 1/2 আকারে চলে যাবে। তাহলে আমার এই জায়গাতে রিঅ্যাকশন অর্ডারের ইয়েটা কত আসতেছে? রিঅ্যাকশন অর্ডারের ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এইটা, যেখানে এর সামনে আসবে হচ্ছে -2 আর এইখানে আসবে হচ্ছে একটা হাফ। আমরা দেখি কোনটাতে আসে। তাহলে এইটা হবে না, এইটাও হবে না, কারণ এখানে হচ্ছে হাফ আছে। এইটাতে হচ্ছে এটাও হবে না। এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা কত 2 আছে, আর এইখানে হচ্ছে হাফ আছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার
কারেক্ট অ্যান্সার। তো আমরা এইভাবে হচ্ছে রিঅ্যাকশন অর্ডারের বিক্রিয়ার হারের যে আমরা ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আসো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। একটু আগে আমরা অল্প বিস্তর দেখে আসছি গ্রাফের মধ্যে যখন দুইটা গ্রাফ হচ্ছে যখন এই যে এটার ক্ষেত্রে দুইটা গ্রাফ যখন প্যারালালি চলে তখন ওই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এখন আসলে হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কীভাবে এক্সিকিউট করতে হয় আমরা একটু বিস্তরভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা, সাম্যাবস্থা কিভাবে এক্সিকিউট করে দেখো, এই জায়গাতে আমরা একটা বিক্রিয়া লিখে রাখছি যে এ থেকে বি তৈরি হচ্ছে। এই এ থেকে বি তৈরি হওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা সাম্যাবস্থাটা কিভাবে হয় আমরা এটা দেখার চেষ্টা করব। এই জায়গাতে প্রথমে আমরা দেখতেছি হচ্ছে সময় যখন শূন্য তখন এ এর পরিমাণ কত, এর পরিমাণ হচ্ছে 10, অর্থাৎ যতটুকু পরিমাণ বিক্রিয়ক ছিল বিক্রিয়কের পুরাটাই হচ্ছে বিক্রিয়ক হিসেবে আছে, কোনো উৎপাদ নাই। সময় গড়াচ্ছে 5 সেকেন্ড, বিক্রিয়কটা হচ্ছে 8, উৎপাদের পরিমাণ হচ্ছে 2। এরপরে দেখা যাচ্ছে বিক্রিয়ক হচ্ছে 5, 10 সেকেন্ডে বিক্রিয়ক 5, উৎপাদও 5। 15 সেকেন্ডে বিক্রিয়ক হচ্ছে 4, উৎপাদ হচ্ছে 5। 20 সেকেন্ডে হচ্ছে বিক্রিয়ক 4, উৎপাদ 5, অর্থাৎ এই দুইটা কেজে হচ্ছে ইকুয়াল। এখন কোশ্চেন হচ্ছে সাম্যাবস্থা অ্যাকচুয়ালি কোন জায়গাতে আসলে এই টোটাল ডেটার কোন পোর্শন থেকে আসলে সাম্যাবস্থার উৎপত্তি হয়েছে। অনেকে বলতে পারে হচ্ছে সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা মানে হচ্ছে এ এর পরিমাণ আর বি এর পরিমাণ সেম, মানে এইটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম। এটা অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, এটা ইকুইলিব্রিয়াম না। ইকুইলিব্রিয়াম কখন হবে, ইকুইলিব্রিয়াম হচ্ছে তখনই হবে যখন দেখো এই জায়গাতে লিখে রাখছি যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যান্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, আরএফ এবং আরবি। এই রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুইটা রিঅ্যাকশনের রেট যখন ইকুয়াল হবে, অর্থাৎ রিঅ্যাকশনটা সম্মুখ দিকে যতটুকু যাচ্ছে পশ্চাৎ দিকে ঠিক ততটুকুই যাচ্ছে, এটা যখন হবে তখন আমরা বিক্রিয়ার যে পরিস্থিতিটা পাবো সেই পরিস্থিতিটাকে আমরা বলতেছি হচ্ছে সাম্যাবস্থা। বিষয়টা কেমন, যে এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে একবার ইনিশিয়াল স্টেজ থেকে এ থেকে এ ভাঙতেছে, বি গড়তেছে, এমন কোন একটা স্টেজ চলে আসলো যখন এ এর পরিমাণ আর কমতেছে না, অর্থাৎ এ ভাঙতেছে না এবং বি গড়তেছেও না। ওই রকম পরিস্থিতিতে আমরা কি বলতে পারি, ওই রকম পরিস্থিতি আসলে বিক্রিয়াটার সমাপ্তি বিন্দুতে বিক্রিয়াটা উপনীত হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। কেমনে, ওই মোমেন্টে এ যেটা আছে এই এটার ভাঙার হার অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং বি এর গড়ার হার অর্থাৎ রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুইটা রিঅ্যাকশনের হচ্ছে মানে হার সমান। এই হার সমান হয়ে যাওয়ার কারণে আসলে এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে তখন সাম্যাবস্থায় উপনীত হয়েছে। এই ডেটা থেকে আমরা বলতে পারি হচ্ছে দেখো একটা জিনিস, যে 15 সেকেন্ড এবং 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ এর পরিমাণ হচ্ছে 4, 15 সেকেন্ডেও 4, 20 সেকেন্ডেও 4, বি এর পরিমাণ হচ্ছে 5, 15 সেকেন্ডেও 5, 20 সেকেন্ডেও 5, অর্থাৎ তাদের পরিমাণ আসলে চেঞ্জ হইতেছে না, অর্থাৎ এ ভাঙতেছে না, বি গড়তেছে না। তার মানে বিক্রিয়াটা আসলে এই 15তম সেকেন্ড থেকে ইকুইলিব্রিয়ামে উপনীত হয়েছে বলে ধরে নিতে পারি আমরা। ঠিক আছে, এই 15তম সেকেন্ড থেকে ইকুইলিব্রিয়ামে উপনীত হয়েছে বলে ধরে নিতে পারি। এই কারণেই একটু আগে যে এটা দেখাইছিলাম যে গ্রাফটা, এই গ্রাফে বলতেছিলাম যে কোনো একটা সার্টেন মোমেন্টে যাওয়ার পর প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাক্ট্যান্ট এই দুইজনের গ্রাফটা আসলে একে অপরের প্যারালাল হয়ে যায়। কারণটা কি, কারণটা হচ্ছে প্রোডাক্টের পরিমাণ ফর এক্সাম্পল 10,
বিক্রিয়কের পরিমাণ 12, এই 10 এবং 12 আজীবন ধরেই 10 এবং 12তেই থাকবে, যদি বাহ্যিক কোনো মানে ডিস্টারবেন্স এই বিক্রিয়াটাকে ডিস্টার্ব না করে। বিক্রিয়াটা আজীবন একই গতিতে চলতে থাকবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেছে। খেয়াল করলে দেখবো এই জায়গাতে পরিমাণ কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ পরিমাণ ইকুয়াল হইলে যে আসলে সবসময় ইকুইলিব্রিয়াম হবে বিষয়টা এমন না, হইতে পারে পরিমাণ ইকুয়াল এবং রিয়াকশনটার গ্রাফটা প্যারালাল, ওই সময় ইকুইলিব্রিয়াম অর্জিত হইতে পারে। ফর এক্সাম্পল এই গ্রাফটার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে এখন প্রোডাক্টের পরিমাণ হচ্ছে 10, বিক্রিয়কের পরিমাণ হচ্ছে 10, এমন তো হইতেই পারে, দুইজনের পরিমাণই 10-10, তাহলে কি হচ্ছে আসলে পরিমাণ ইকুয়াল প্লাস হচ্ছে তারা সাম্যাবস্থায়। পরিমাণ ইকুয়াল হইলে সাম্যাবস্থায় হইতে পারে, যাইতে পারে, বাট নট এক্স্যাক্টলি সবসময় পরিমাণ ইকুয়াল হইলেই যে সাম্যাবস্থা অর্জিত হবে বিষয়টা এমন না। ঠিক আছে, আচ্ছা এখন সাম্যাবস্থা নিয়ে আমরা এক ধরনের গ্রাফ অলরেডি আমরা দেখে আসছি, যে সময় বনাম কনসেন্ট্রেশনের যেই গ্রাফটা, সেই গ্রাফটা অলরেডি আমরা দেখে আসছি। কীরকম হয় যে বিক্রিয়কের পরিমাণ রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ ইনিশিয়ালি হাই থাকে, প্রোডাক্ট হচ্ছে লো থাকে, প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, বিক্রিয়ক আস্তে আস্তে কমতে থাকে। এইটা আমরা সাম্যাবস্থার একটা গ্রাফ দেখছি অলরেডি। আচ্ছা এখন আমরা চাইতেছি যে সময় বনাম বিক্রিয়ার হারের যেই গ্রাফটা আছে সেই গ্রাফটা দেখতে। সময় বনাম বিক্রিয়ার হারটা আসলে কি হয় দেখো, সময় বনাম বিক্রিয়ার হারটা আসলে যে সময় যত বাড়তেছে তত একবারে সময় যখন আসলে শূন্য তখন কি, তখন বিক্রিয়াতে এটা মনে করা যাক যে রেট অফ রিঅ্যাকশন, তাই না, এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তাহলে যখন সময় একবারে শূন্যতে তখন বিক্রিয়াটা আসলে শুরুই হয় নাই। যদি বিক্রিয়া শুরু না হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অর্থাৎ এ থেকে বি তৈরি হওয়াটাই শুরু হয় নাই, তাহলে বি কি ভাঙার কোনো সম্ভাবনা আছে? নাই। তার মানে এইটা হচ্ছে আমার উৎপাদ, এইটা হচ্ছে আমার বিক্রিয়ক। তাহলে সময় যখন একবারে ইনিশিয়াল স্টেজে তখন বিক্রিয়কের রেট অফ রিঅ্যাকশন হচ্ছে একবারে হাই থাকবে, বিক্রিয়কের রেট অফ রিঅ্যাকশন কমতে থাকবে, উৎপাদের রেট অফ রিঅ্যাকশন বাড়তে থাকবে। কোনো একটা মোমেন্টে যাওয়ার পর দুইজনের রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল হবে, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল হবে, এবং তখন আমরা বলবো হচ্ছে সাম্যাবস্থায় উপনীত হয়েছে বলে আমরা ধরে নিব। তাহলে এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যান্ড দিস ওয়ান ইজ রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যান্ড উই ক্যান কল দিস পোরশন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। তো সময় বনাম রেটের যে গ্রাফটা আছে সেই গ্রাফের আকৃতিটা হবে এমন, সময় বনাম কনসেন্ট্রেশনের গ্রাফটা হচ্ছে আকৃতি হবে এমন। আচ্ছা এখন একটু আগে যে দেখলাম সময় বনাম কনসেন্ট্রেশনের গ্রাফটা, এই গ্রাফটা একটা ধাপ দেখছি, মানে একটা ধাঁচের গ্রাফ দেখছি আমরা। একটা ধাঁচের গ্রাফ কি দেখছি, একটা ধাঁচের গ্রাফ হচ্ছে দেখছি এরকম যে আস্তে আস্তে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ বাড়তেছে, বিক্রিয়কের পরিমাণ কমতেছে, এটা আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দিস ওয়ান ইজ প্রোডাক্ট। ওকে, যখন দুইজন হচ্ছে প্যারালাল তখন আমরা বলতেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম। আচ্ছা বিষয়টা তো এমনও হইতে পারে যে প্রোডাক্টের পরিমাণটা বাড়তেছে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণটা কমতেছে, এইভাবেও তো কমতে পারে যে রিঅ্যাক্ট্যান্ট এটা হচ্ছে প্রোডাক্ট, কেউ কাউকে টাচ করে নাই। দেখো প্রোডাক্ট কমতেছে, রিঅ্যাক্ট্যান্ট বাড়তেছে এবং তারা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসছে। আবার এমনও তো হইতে পারে যে প্রোডাক্ট কমতেছে, রিঅ্যাক্ট্যান্ট কমতেছে, প্রোডাক্ট হচ্ছে বাড়তেছে, দুইজন
একসাথে মিলিত হয়ে গেছে, এরকমও হইতে পারে। তাহলে মিলিত হয়েও তারা আগাইতে পারে, আবার হচ্ছে এইভাবে প্যারালালি আগাইতে পারে, এইভাবে আগাইতে পারে। তাহলে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আসলে কি মিন করতেছে এটা আমরা যদি দেখি, এই জায়গাতে এটা কার গ্রাফ? এই গ্রাফটা হচ্ছে প্রোডাক্টের গ্রাফ, তাই না? এটা হচ্ছে প্রোডাক্টের গ্রাফ। এই অক্ষ বরাবর আমরা কি রাখছি? ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি রাখছি? আসলে কনসেন্ট্রেশন, ঘনমাত্রা রাখছি। এখন এইটা হচ্ছে আমার প্রোডাক্টের ঘনমাত্রা, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা। আমরা খেয়াল করলে দেখব প্রোডাক্টের ঘনমাত্রা রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রার ক্ষেত্রে এই জায়গাতে কনসেন্ট্রেশন অফ পি ইজ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ আর। ওকে, এইটা কনসেন্ট্রেশন অফ পি আচ্ছা, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন অফ পি ইজ গ্রেটার দেন হচ্ছে কনসেন্ট্রেশন অফ আর। ওকে, আচ্ছা, তার মানে গ্রাফের পরিস্থিতি যখন এরকম, তখন হচ্ছে প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের পরিমাণ হচ্ছে ডিফারেন্ট, এবং প্রোডাক্টের পরিমাণ হচ্ছে তখন বেশি, রিঅ্যাকট্যান্টের পরিমাণ হচ্ছে কম। এই জায়গাতে আমরা যদি দেখি, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, অ্যান্ড দিস ওয়ান ইজ রিঅ্যাকট্যান্ট। আমরা খেয়াল করলে দেখব এই জায়গাতে রিঅ্যাকট্যান্টের পরিমাণ কনসেন্ট্রেশন অফ আর ইজ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ পি। এটা হচ্ছে এর গ্রাফ। আর এই জায়গাতে কি আছে? এই জায়গাতে হচ্ছে এইটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমার রিঅ্যাকট্যান্ট। দেখা যাইতেছে প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের ভ্যালু, কনসেন্ট্রেশনের ভ্যালু কোনো একটা সার্টেইন মোমেন্টে ইকুয়াল হয়ে গেছে। তাহলে ইকুয়াল যখন, তখন আমরা কি বলতে পারি? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। এবার আমরা খেয়াল করি, এই জায়গাতে আমরা তিনটা কন্ডিশন পাইছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ এটা। তিনটা কন্ডিশনের ক্ষেত্রেই হচ্ছে আমরা কিসে উপনীত হইতে পারছি? তিনটা কন্ডিশনের ক্ষেত্রেই হচ্ছে আমরা ইকুইলিব্রিয়ামে উপনীত হইতে পারছি। তার মানে এই যে একটু আগে যে কথাটা বললাম যে ইকুইলিব্রিয়ামে উপনীত হব, তার মানে এমন না রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট সর্বদাই ইকুয়াল হইতে হবে। রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের পরিমাণ ডিফারেন্ট হইলেও আমরা ইকুইলিব্রিয়ামে উপনীত হইতে পারি, সেটা আমরা গ্রাফ থেকে ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারতেছি। এই জায়গাতে প্রোডাক্টের পরিমাণ বেশি, এখানে রিঅ্যাকট্যান্ট বেশি, এখানে ইকুয়াল। তার মানে যে কোনো কেসেই আমরা কি হইতে পারি? ইকুইলিব্রিয়ামে উপনীত হইতে পারি, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অর্জিত হইতে পারে। তো এটা ছিল সময় বনাম কনসেন্ট্রেশনের গ্রাফের, মানে ইকুইলিব্রিয়ামের গ্রাফের হচ্ছে তিনটা রিপ্রেজেন্টেশন, যেখানে হচ্ছে আমরা এমসিকিউর জন্য এই জিনিসগুলো একটু মনে রাখবো যে গ্রাফের পরিস্থিতি কখন কেমন হইলে যে প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের পরিমাণ কখন কীরকম হয়, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আগাই। এবার আমি এই জায়গাতে একটু সামারি করে রাখছি যে সাম্যাবস্থা মানেই কি? আসলে সাম্যাবস্থা মানে আসলে হার সমান পরিমাণ সমান না, আবার পরিমাণ সমান হইতেও পারে। এটা সব সময় যে কারেক্ট এমন না, হইতেও পারে নাও হইতে পারে। আচ্ছা, সাম্যাবস্থা হচ্ছে অনন্তকাল কাল ধরে হচ্ছে চলতে থাকে। কেমনে? এই যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই দুইটা রিয়াকশন হচ্ছে এই যে প্যারালালি অনন্তকাল ধরে চলতে পারে। অর্থাৎ এই মোমেন্টে বাহ্যিকভাবে এক্সটার্নালি দেখে মনে হবে যে রিয়াকশনটা আসলে স্টপড, বাট দ্য ফ্যাক্ট ইজ রিয়াকশনটা স্টপ না, রিয়াকশনটা যতটুকু পরিমাণে সম্মুখ দিকে হইতেছে ততটুকু পরিমাণে পেছন দিকে যাচ্ছে, অর্থাৎ রিয়াকশনটার আসলে কোনো অগ্রগতি হইতেছে না। বাট দ্য থিং ইজ রিয়াকশন কিন্তু স্টপ না, রিয়াকশন চলতেছে। এটাই এখানে বলছি যে সাম্যাবস্থা আসলে অনন্তকাল ধরে চলতে থাকে। আচ্ছা, এরপর যে কোনো কেমিক্যালের ক্ষেত্রে
সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল অবস্থা। আমরা দেখতে পারতেছি যে ফর রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, মানে এই দুইটা জিনিস হচ্ছে ইকুয়াল, তাই বিধায় হচ্ছে সাম্যাবস্থা, কিন্তু রিয়াকশন কিন্তু চলতেছে, তার মানে কি গতিশীল। তাহলে সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল অবস্থা। এবং এই জায়গাতে একটা জিনিস মনে রাখা দরকার যে সাম্যাবস্থার উপর আসলে প্রভাবকের কোনো ভূমিকা নাই। সাম্যাবস্থার উপর আসলে প্রভাবকের কোনো ভূমিকা নেই, ঠিক আছে? কোনো প্রভাবক আসলে সাম্যাবস্থাকে প্রভাবিত করতে পারে না। আচ্ছা, এরপরে কি বলা আছে, উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, সাম্যাবস্থায় উপনীত হওয়াকে বিক্রিয়ার সমাপ্তি বলে ধরে নেওয়া হয়। এটা হচ্ছে ধরে নেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি শেষ হয় না কখনোই, ঠিক আছে? উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। তো এই জিনিসটাই হচ্ছে জানার ছিল। আচ্ছা, পরে যাই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা যে কোনো একটা জিনিসের রাসায়নিক সাম্যাবস্থা কয় ধরনের হইতে পারে। রাসায়নিক সাম্যাবস্থা অর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্যান বি টু টাইপস। একটা হইতে পারে হচ্ছে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, বা যেটাকে বাংলায় বলে হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা, and another one is heterogeneous equilibrium which is known as অসমসত্ব সাম্যাবস্থা, ঠিক আছে? একটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা আর একটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। কোনটা কি জিনিস আমরা চেনার চেষ্টা করি। যে সমসত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে সবাই সেম সমসত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে আসলে সবাই সেম স্টেটে থাকে। যেমন একটা উদাহরণ দেই সমসত্ব সাম্যাবস্থার, যে এমন N2 প্লাস H2 ইকুয়াল টু NH3, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এখানে নাইট্রোজেন যেটা আছে, এই নাইট্রোজেনটা হচ্ছে ইটসেলফ এ গ্যাস, হাইড্রোজেনটাও গ্যাস এবং অ্যামোনিয়াটাও গ্যাস। প্রত্যেকে কি স্টেটে আছে? গ্যাসিয়াস স্টেটে আছে না? সবাই সেম স্টেটে আছে। যখন সেম স্টেটে থাকবে তখন এই বিক্রিয়াটার যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা বা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। আচ্ছা, অসমসত্ব সাম্যাবস্থা কি হবে? অসমসত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, সেম স্টেট, এটা হবে না। অসমসত্ব সাম্যাবস্থায় হচ্ছে তারা সেম স্টেটে থাকবে না। যেমন আমরা এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি এরকম, যে ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা এই পাশে লিখি একটু, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে সলিড, এটাকে যদি তাপ দেই তাহলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, যেখানে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে সলিড, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গ্যাস। আমরা যদি দেখি এটা হচ্ছে এটা সলিড কিন্তু এটা হচ্ছে গ্যাস। সবাই কিন্তু সেম স্টেটে নাই। যেহেতু তারা সেম স্টেটে নাই, তখন আমরা এটাকে বলতে পারি কি? এটাকে বলতে পারি হচ্ছে একটা হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস অসমসত্ব সাম্যাবস্থা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমসত্ব আর অসমসত্ব সাম্যাবস্থা কেমনে চিনতে পারি? আমরা প্রত্যেকের হচ্ছে স্টেট খেয়াল করব, তারা কোন স্টেটে আছে। স্টেট যদি ডিফারেন্ট হয় হেটারোজিনিয়াস, সেম হইলে হোমোজিনিয়াস। সবাই যদি সলিড হয় হোমোজিনিয়াস, সবাই যদি গ্যাসিয়াস হয় হোমোজিনিয়াস। একজন সলিড, দুইজন লিকুইড, হেটারোজিনিয়াস, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ফেমাস টপিক, যে লা শাতিলিয়ের যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালটা। তো লা শাতিলিয়ের প্রিন্সিপাল নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলতে চাই, কেমন আসলে যে
লা শাতিলের প্রিন্সিপালে মূলত 3টা প্যারামিটার নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ এবং আরেকটা হচ্ছে ঘনমাত্রা। এই ঘনমাত্রা, তাপ, চাপ, এই 3টা প্যারামিটারকে আমরা নিয়ে লা শাতিলের নীতিতে কাজ করি। তো লা শাতিলের নীতিটা হচ্ছে এমন যে যদি কোনো একটা উভমুখী বিক্রিয়ায় এই 3টা প্যারামিটারের যে কোনো একটা যদি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন করা হয়, তাহলে উভমুখী বিক্রিয়াটার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে করে এই যে নিয়ামকগুলো আছে, অর্থাৎ এই যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো চেঞ্জ করার ইফেক্টটা প্রশমিত হয়ে যায়। অর্থাৎ বিষয়টা এমন যে ফর এক্সাম্পল একটা উভমুখী বিক্রিয়া হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে বিতে যাচ্ছে। এখন এ থেকে বিতে সে কিসে আছে, সে মনে করা যাক কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এখন আছে, অলরেডি রিয়াকশনটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, আমরা ধরে নিলাম। এখন আমরা এই রিয়াকশনটার ক্ষেত্রে ঘনমাত্রা, তাপ, চাপ, এই 3টা প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটার, ফর এক্সাম্পল তাপমাত্রা, আমরা কি করলাম, চেঞ্জ করলাম। তাপমাত্রা চেঞ্জ করলে ধরতেছি আপাতত, আমরা জানি না কি হবে, তাপমাত্রা চেঞ্জ করলে ধরতেছি হচ্ছে বিক্রিয়াটা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কি হয়ে যায়, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে গ্রেটার দেন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে গেছে। অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা বেড়ে গেছে। তাহলে কি করতে হবে, ইকুইলিব্রিয়ামটাকে ধরতে হইলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাকে বাড়াইতে হবে। তো আমি এই পরিবর্তনটা, এই তাপমাত্রার পরিবর্তনটা ঘটানোর ফলে এই রিয়াকশনটার ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা বেড়ে গেছে। এই ফরওয়ার্ড রিয়াকশনের রেটটাকে কমানোর জন্য ব্যাকওয়ার্ডটাকে বৃদ্ধি করবে রিয়াকশন তার নিজে নিজে, বাই ডিফল্ট হচ্ছে এই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাকে বৃদ্ধি করবে সে। এই যে বৃদ্ধি করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত করার জন্য হচ্ছে এই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা বৃদ্ধি করতেছে। তো আমরা জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট একটু মাথায় রাখবো যে আমরা বাইরে থেকে যে পরিবর্তনগুলো দিব কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে, উভমুখী বিক্রিয়াতে বাইরে থেকে যে পরিবর্তনগুলো সংঘটিত করব, ঠিক তার বিপরীত কাজগুলো হচ্ছে বিক্রিয়া করবে নিজে থেকে, যাতে করে বাইরের পরিবর্তন আর তার উল্টা কাজ দুইটা মিলে হচ্ছে আসলে পরস্পরকে নাকচ করে দেয় এবং দিন শেষে আমরা যেন ইকুইলিব্রিয়ামে থাকতে পারি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এতটুক কথা যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, তাহলে লা শাতিলিয়ার প্রিন্সিপালটা বোঝাটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। যেমন তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি লা শাতিলিয়ার প্রিন্সিপালে হচ্ছে তাপমাত্রা পরিবর্তনটা কিভাবে হয়, যে তাপমাত্রা পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার, বিক্রিয়া হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তাপোৎপাদী, আরেকটা হচ্ছে তাপহারী। এই হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়া 2 রকমের হইতে পারে, তাপোৎপাদী হইতে পারে, তাপহারী হইতে পারে। আচ্ছা, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী, তার মানে কি, তাপ উৎপাদী। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা কি হিসেবে থাকে, তাপটা হচ্ছে উৎপাদ হিসেবে থাকে, ঠিক আছে, তাপটা উৎপাদ হিসেবে থাকে। যেমন একটা বিক্রিয়া আমরা মনে মনে ধরে, আমরা একটা বিক্রিয়ার এক্সাম্পল ধরে নেই যে এ থেকে বি তৈরি হচ্ছে এবং এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী, তার মানে কি তাপটা কি হিসেবে থাকবে, উৎপাদ হিসেবে থাকবে। তার মানে উৎপাদের সাথে হচ্ছে একটা ডেল্টা এইচ দিয়ে দিলাম।
এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, তাপোৎপাদী বিক্রিয়ায় যদি এখন আমি তাপমাত্রার পরিমাণটাকে যদি আমরা বাড়ায় ফেলি, তাপমাত্রার পরিমাণটাকে যদি আমরা ইনক্রিজ করি, তাপমাত্রা ইনক্রিজ করলে কি হবে? তাপমাত্রা ইনক্রিজ করলে আসলে উৎপাদের পরিমাণটা, এই টোটালটা তো আসলে উৎপাদ, এই টোটালটা তো আসলে উৎপাদ, তাহলে উৎপাদের পরিমাণটা কি হয়ে গেল? বৃদ্ধি পাইল। সাম্যাবস্থা কি তার জায়গায় থাকবে? থাকবে না। তাহলে সাম্যাবস্থাকে যদি ধরতে হয়, উৎপাদ বৃদ্ধি পাইছে, তার মানে কি উৎপাদ এখন কমাইতে হবে। কিভাবে কমবে? উৎপাদের প্রোডাক্টের ডিগ্রেডেশন হবে, তার মানে বিক্রিয়াটা এখন পশ্চাৎ দিকে যাবে। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কোন দিকে যায়? পশ্চাৎ দিকে যায়। এটা মুখস্থ করা লাগে না আসলে। তাপোৎপাদী মানেই হচ্ছে তাপটা কি হিসাবে? উৎপাদ হিসেবে থাকবে। তাহলে উৎপাদে রাখলাম তাপ, তাহলে উৎপাদে যদি তাপ বাড়ায় দেই, তার মানে কি উৎপাদের পরিমাণ বাড়লো। উৎপাদের পরিমাণ যেহেতু বাড়লো, তার মানে কি এটাতে প্রশমিত করতে হবে। বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে। এবার যদি উল্টা কাজ করি, এবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে এটা যদি তাপ উৎপাদী হয়, তাহলে উল্টা কাজ যদি আমরা করি, এ এর সাথে আমরা এখন ডেল্টা এইচ দিয়ে দিলাম, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বি। এই ডেল্টা এইচটা যদি আমরা ওই পাশে মাইনাস করে লিখতাম, তাহলে হচ্ছে তাপহারী হইতো। ওইটাকে হচ্ছে আমরা ইকুয়াল সাইনের এই পাশে পাঠাই দিচ্ছি, জাস্ট প্লাস করে পাঠাই দিচ্ছি, আর কিছু করিনি। এখন কি হচ্ছে আসলে এই জায়গাতে? এই জায়গাতে হচ্ছে এইটা হচ্ছে বিক্রিয়কের পরিমাণ। এখন যদি আমি ডেল্টা এইচের পরিমাণ বাড়াই দিই, তাহলে কি হবে? ডেল্টা এইচের পরিমাণ যদি আমি বাড়াই দিই, তাহলে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে না? বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এই পরিবর্তনটাকে প্রশমিত করতে হবে। নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করতে হবে। প্রশমিত করতে হলে কি করব আমরা? বিক্রিয়কটা যেহেতু বাড়তেছে, তাহলে বিক্রিয়াটা এখন সম্মুখ দিকে অগ্রসর হবে, সম্মুখ দিকে অগ্রসর হবে। তার মানে আমরা সামারি কি টানতে পারি? তাপহারী বিক্রিয়ায় যদি তাপমাত্রার পরিমাণ আমরা বাড়াই, বিক্রিয়াটা কোন দিকে যাবে? সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে তাপমাত্রা কমাইলে কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে অগ্রসর হবে। ইজি জিনিস। তাহলে এই হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপালে হচ্ছে তাপমাত্রার প্রভাবটা। এটা প্রচুর পরিমাণে আসে, রিটেনেও আসে। তাপমাত্রার পরিবর্তনটা আসলে কি হয়, তাপমাত্রা পরিবর্তনের জন্য আসলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে, এই জিনিসটা আসলে আমরা এভাবে বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব, এই দুইটা জিনিস হচ্ছে আমরা একসাথেই আমরা চিন্তা করতে পারি এভাবে। আচ্ছা, আমরা এখানে রাখতেছি হচ্ছে চাপ, ঘনমাত্রা। চাপের প্রভাবটা হচ্ছে এরকম, মনে করি যে এ প্লাস বি, এখান থেকে সি প্লাস ডি। মনে করি এখানে আছে এ আছে হচ্ছে 2 মলিকিউল, বি আছে হচ্ছে 3 মলিকিউল। তাহলে এখন এই বিক্রিয়াটার জন্য যদি আমরা চাপের প্রভাব জানতে চাই, তাহলে কি কেমনে জানবো আমরা? যে এই পাশে টোটাল মোল সংখ্যা কত? 2 + 1 = হচ্ছে 3। আর এই পাশে টোটাল মোল সংখ্যা কত? টোটাল মোল সংখ্যা হচ্ছে 4। এখন আমি যদি এই পাশে মোল যদি আরো বাড়াই, অর্থাৎ এই পাশে যদি আমি চাপ দিই, এই পাশে যদি আমি প্রেসার দিই, হ্যাঁ, এই পাশে যদি আমি প্রেসার প্রোভাইড করি, তাহলে বিক্রিয়াটা কোন দিক যাবে? বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। আর যদি আমি এই পাশে যদি প্রেসার দিই, তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, ঠিক আছে। বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে। এই হচ্ছে চাপের প্রভাবটা। ঘনমাত্রার প্রভাবটাও একই, যে এ আছে, এ থেকে হচ্ছে এদিকে বি পাইতেছি, এতে এর ঘনমাত্রা যদি আমি বাড়াই, তাহলে এর পরিমাণ বাড়লো, বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে। বি এর পরিমাণ যদি আমরা বাড়াই, তাহলে বি এর পরিমাণ বাড়লে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। তাহলে ঘনমাত্রার ক্ষেত্রে হচ্ছে এদিকে বাড়াইলে ওদিকে যাবে, ওদিকে বাড়াইলে এদিকে আসবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না।
আচ্ছা, চাপের প্রভাবের ক্ষেত্রে আরেকটু কথাবার্তা একটু বলি, সেটা হচ্ছে যে এখানে মোল সংখ্যা কার বেশি আসলে? দুই পক্ষে মোল সংখ্যা হচ্ছে 4-এর বেশি, ঠিক আছে, এই পাশে বেশি। তাহলে যেদিকে মোল সংখ্যা বেশি ওদিকে যদি আমি চাপ দিই, ওই পাশে যদি আমি চাপ দিই, তাহলে বিক্রিয়াটা আসলে পশ্চাৎ দিকে যাবে। এদিকে তো মোল সংখ্যা কম, এই কারণে আসলে চাপ দিলেও বিক্রিয়াটা সামনের দিকে যাবে না, যতক্ষণ না এর মোল সংখ্যা একে এক্সিট না করতেছে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যাবে না, ঠিক আছে। এখন যদি এমন হয় যে একটা বিক্রিয়া এমন এ থেকে এ প্লাস বি সমান সমান সি প্লাস ডি, এটা হচ্ছে আমার একটা বিক্রিয়া ফর এক্সাম্পল। এই বিক্রিয়াটা চাপের প্রভাব জানতে চাই, কিভাবে জানবো? এই পাশে মোল সংখ্যা কত? এই পাশে মোল সংখ্যা কত? 2। এই পাশেও মোল সংখ্যা হচ্ছে 2, তাহলে দুই পাশেই মোল সংখ্যা সমান, তাহলে মোল সংখ্যার পার্থক্য কত? মোল সংখ্যার পার্থক্য ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল এন, এবং এই ডেল এনের ভ্যালুটা কত? 0। তাহলে ডেল এনের ভ্যালু যখন 0 হবে তখন আসলে দুই পাশেই মোল সংখ্যা সমান, আর দুই পাশে মোল সংখ্যা সমান হইলে আসলে এর উপর কোনো চাপের প্রভাব নাই, যেহেতু কোনো দিক থেকেই মোল সংখ্যা বেশি না থাকার কারণে আসলে এই পাশে দুই পাশেই চাপ সমান। আসলে চাপ সমান হয়ে যাওয়ার কারণে তারা আসলে কোনো দিকেই যাবে না, অগ্রসর হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু সামারাইজ করতে পারি, সেটা হচ্ছে যে যদি ডেল এন এর পরিমাণ যদি 0 হয় তাহলে হচ্ছে নো ইফেক্ট। হ্যাঁ, ডেল এন এর পরিমাণ যদি 0 হয় তাহলে হচ্ছে নো ইফেক্ট। যদি আচ্ছা, ডেল এন কীভাবে নির্ণয় করে আমরা জানি তো। আসলে ডেল এন আসলে সবসময় নির্ণয় করে এইভাবে, ডেল এন হচ্ছে উৎপাদ বিয়োগ বিক্রিয়ক। এটা করে হচ্ছে ডেল এন নির্ণয় করে, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, এটা করে হচ্ছে আমরা ডেল এন বের করতে পারি। তাহলে এই জায়গাতে ডেল এন কত? 4 বিয়োগ 1 কত? ডেল এনের ভ্যালু হচ্ছে, ডেল এনের ভ্যালু এই জায়গাতে হচ্ছে 4 বিয়োগ 1 করলে হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 3 করলে হচ্ছে ডেল এনের ভ্যালু হচ্ছে 1, হুইচ ইজ পজিটিভ। আচ্ছা, পজিটিভের ক্ষেত্রে এখানে 4 বিয়োগ 3 করায় আমরা পাচ্ছি ডেল এনের ভ্যালু পজিটিভ সামথিং। চাপ যদি বাড়াই তাহলে কি চাপ বেশি কোন সাইডে? 4 মোলের এই সাইডে হচ্ছে চাপ বেশি, 3 মোলের থেকে 4 মোলে চাপ বেশি, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হইতেছে। তার মানে আমরা এটা বলতে পারি যদি ডেল এনের ভ্যালুটা পজিটিভ হয় তাহলে হচ্ছে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা যাবে হচ্ছে ব্যাকওয়ার্ড, বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডে যাবে। আর যদি ডেল এনের ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা যাবে হচ্ছে ফরওয়ার্ডের দিকে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো, আশা করি যে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে ডেল এনের ভ্যালু চেঞ্জ হইলে কি হয়। আসলে ডেল এনের ভ্যালু চেঞ্জ হইলে কিভাবে প্রেশারের ইফেক্টগুলো একটা রিঅ্যাকশনের উপর পড়ে। আচ্ছা, আগাই। এখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিক্রিয়া দেওয়া আছে এই জায়গাতে। এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিক্রিয়াগুলো কয়েকটা বিক্রিয়া হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এই বিক্রিয়াগুলোর জন্য হচ্ছে বিক্রিয়াগুলোর সাম্যাবস্থায় তাদের অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম প্রেশার কত এবং কি কি প্রভাবক লাগে, এই জিনিসগুলো হচ্ছে প্রায়শই এই কয়েকটা বিক্রিয়া আছে নামধারী বিক্রিয়া, এই কয়েকটা নামধারী বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তাদের অপটিমাম টেম্পারেচার অ্যান্ড অপটিমাম প্রেশার অ্যান্ড ক্যাটালিস্টের যে লিস্টটা আছে এই লিস্টটা থেকে হচ্ছে মাঝে মধ্যেই এমসিকিউতে কোশ্চেন করে। তো
তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাকে বলতেছি হচ্ছে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের জন্য আমরা যেই ইয়েটা ব্যবহার করতেছি, অ্যামোনিয়া শিল্প উৎপাদনের জন্য আমরা যেই প্রণালীটা ব্যবহার করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে হেবার-বস প্রণালী। এবং হেবার-বস প্রণালীতে অপটিমাম টেম্পারেচার হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550, এটা হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। আর প্রভাবক হচ্ছে ফেরাস অথবা মলিবডেনাম হচ্ছে প্রভাবক। এরপর হচ্ছে স্পর্শ পদ্ধতি, যেটাতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। স্পর্শ পদ্ধতির রিয়াকশন হচ্ছে এইটা, এবং তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500, 1.7 অ্যাটমসফিয়ার। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা প্লাটিনাম হচ্ছে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে বার্কল্যান্ড আইড রিয়াকশন, যেটার মাধ্যমে হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। তো এই নাইট্রিক অ্যাসিড উৎপাদন করার জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে প্রত্যেকটা তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে। ঠিক আছে, সবগুলো হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আচ্ছা, সবগুলো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইউনিটে থাকবে। এরপরে হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে মিথানল প্রস্তুতির যে রিয়াকশনটা, তার জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 300 থেকে 400, 200 থেকে 300 অ্যাটমসফিয়ার হচ্ছে তার অত্যানুকূল চাপ। এবং জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড, এই দুইটা হচ্ছে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করে থাকি। ইউরিয়া উৎপাদন, ইউরিয়ার সংকেতটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে ইউরিয়া সংকেত, এবং 170 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার অত্যানুকূল তাপমাত্রা, এবং 100 থেকে 300 হচ্ছে তার অত্যানুকূল চাপ। তো আশা করি এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো হচ্ছে আমরা একটু বাণিজ্যিক বিক্রিয়াগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপরে যদি আমরা যাই এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টের হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে ভ্যান্ট অফ ইকুয়েশন। হ্যাঁ, ভ্যান্ট অফ ইকুয়েশনটা আসলে কি? ভ্যান্ট অফ ইকুয়েশনটা হচ্ছে এইটা বেসিক্যালি ভ্যান্ট অফ ইকুয়েশন, ভ্যান্ট অফের সমীকরণ। এটা হচ্ছে ভ্যান্ট অফের সমীকরণ। তো এই সমীকরণটার দুইটা রূপ আছে, একটা হচ্ছে লগ দিয়ে হচ্ছে আমরা একটা রিপ্রেজেন্টেশন হয়, আর একটা হচ্ছে লন দিয়ে রিপ্রেজেন্টেশন হয়। তো ভ্যান্ট অফের ইকুয়েশনে লন কেপি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই আর টি প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকে। আর এটাকে যদি লগে কনভার্ট করি তাহলে হচ্ছে 2.303। আমরা জাস্ট খালি ইকুয়েশনটা জানার জন্য হচ্ছে আমরা জাস্ট ইকুয়েশনটা এই জায়গায় লিখছি। যেহেতু ভার্সিটি অ্যাডমিশন ভ্যান্ট অফের ইকুয়েশন থেকে হচ্ছে তোমাদের ম্যাথ খুবই কম আসে, কারণ ভ্যান্ট অফের ইকুয়েশন থেকে হচ্ছে আসলে ক্যালকুলেট করে তোমার সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পয়েন্টে আসলে ভ্যালুগুলো পাওয়া যায়। এই কারণে পয়েন্টটা আসলে ক্যালকুলেশন করা হাতে একটু ঝামেলা, এই কারণে হচ্ছে অ্যাভয়েড করে আসলে ম্যাথগুলো। আমরা জাস্ট ইকুয়েশনের একটু ফিগারগুলো একটু আমরা চেনার চেষ্টা করি। লন কেপি আর হচ্ছে লগ কেপি। ঠিক আছে, আচ্ছা, ভ্যান্ট অফের ইকুয়েশনটাকে আমরা যদি একটু লিখি এই জায়গাতে, যে লন কেপি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই আর টি প্লাস কনস্ট্যান্ট। এখানে আচ্ছা টিটাকে একটু ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এই লন কেপি এটাকে আমরা তুলনা করতে পারি y এর সাথে। এই 1/t যেটা আছে এটাকে তুলনা করতে পারি হচ্ছে x এর সাথে, আর এটাকে তুলনা করতে পারি হচ্ছে m এর সাথে, আর এটা তো কনস্ট্যান্ট c কনস্ট্যান্টই। তো লন কেপি যে ইকুয়েশনটা, ভ্যান্ট অফের যে ইকুয়েশনটাকে অনেকটা y ইকুয়াল টু mx প্লাস c আকারে আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি। তো এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে না, কারণ হচ্ছে এই জায়গাতে c আছে, একটা কনস্ট্যান্ট আছে। তো এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমরা একটু আগে দেখে আসছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা কোথায় থাকে, আসলে উৎপাদ হিসেবে থাকে, অর্থাৎ উৎপাদের সাথে প্লাস দিয়ে আমরা লিখি। আরেকটা জিনিস হয়তো আমরা জানি যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে উৎপাদের সাথে প্লাস দিয়ে লেখা যে কথা,
ওই উৎপাদের প্লাসটা থেকে সরায় হচ্ছে ডেল্টা এইচ এর ভ্যালুটা যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে তখন আবার মাইনাস অফ সামথিং অর্থাৎ নেগেটিভ একটা ভ্যালু আসে ডেল্টা এইচ এর। অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশনের জন্য হচ্ছে ডেল্টা এইচ এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তাহলে এক্সোথার্মিকের জন্য ডেল্টা এইচ এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এই যে মাইনাস ডেল্টা এইচ এর যে ভ্যালুটা আছে, এই যে মাইনাস ডেল্টা এইচ, এই মাইনাস ডেল্টা এইচ এর ভ্যালুটা কত হবে? মাইনাস ডেল্টা এইচ আসলে এক্সোথার্মিকের জন্য তো এমনিতেই ডেল্টা এইচ নেগেটিভ, তাহলে মাইনাস ডেল্টা এইচটা কী হবে? আসলে পজিটিভ হবে। আচ্ছা, পজিটিভ হওয়ার অর্থ কি? পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্সের এই যে এম, অর্থাৎ আমরা হচ্ছে এই মাইনাস ডেল্টা এইচ বাই আর এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সরলরেখার ঢালের সাথে তুলনা করতেছি, এবং আমরা এই জায়গাতে একটা গ্রাফ ড্র করার চেষ্টা করব। সেটা সেই গ্রাফটা হবে হচ্ছে এই অক্ষে রাখবো হচ্ছে লন কেপিকে, আর এই অক্ষে রাখার চেষ্টা করব হচ্ছে 1/t-কে। বোথ সাইডের জন্য হচ্ছে আমরা সেম ধরে নিতেছি, লন কেপি অ্যান্ড হেয়ার ইজ দ্য 1/t। ওকে, আচ্ছা, তার জন্য যদি আমরা গ্রাফটা ড্র করার চেষ্টা করি তাহলে কি হবে? গ্রাফটা ড্র করার চেষ্টা করলে হচ্ছে এক্সোথার্মিকের জন্য এই জায়গাতে এম এর ভ্যালুটা কত আসবে? এক্সোথার্মিকের জন্য এমনিতেই হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ, তার মানে হচ্ছে এই যে ঢালটা, এই ঢালটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য এই ঢালটা হচ্ছে কি হবে? পজিটিভ হবে। তাহলে একটা পজিটিভ ঢাল বিশিষ্ট সরলরেখার চিত্র আমরা এখানে পাবো। পজিটিভ ঢাল বিশিষ্ট সরলরেখার চিত্র যদি আমরা এখান থেকে আঁকতে চাই তাহলে কেমন হবে? বিষয়টা আসলে এমন হবে, এমন দাঁড়াবে। এটা হচ্ছে একটা পজিটিভ ঢাল বিশিষ্ট সরলরেখার চিত্র, যার ক্ষেত্রে হচ্ছে এখানে ঢালটা কত? ঢালটা হচ্ছে মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই আর এটা হচ্ছে সরলরেখার ঢাল, এবং এই এতটুক হচ্ছে আমার কিসের ভ্যালু? এই এতটুক হচ্ছে আমার সেই সি এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সোথার্মিকের ক্ষেত্রে অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে সরলরেখার মানে এই লন কেপি ভার্সেস হচ্ছে 1/t এর যে গ্রাফটা আছে সেই গ্রাফটা হচ্ছে এমন হবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে ডেল্টা এইচটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচটা সবসময় পজিটিভ হয়। ডেল্টা এইচটা সবসময় হচ্ছে কি হয়? পজিটিভ হয়। ঠিক আছে, ডেল্টা এইচ যেহেতু পজিটিভ তার মানে কি মাইনাস ডেল্টা এইচ অর্থাৎ এম এর যে ভ্যালু আছে, এম এর ভ্যালু কত? আসলে মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই আর। এই যে এম এর ভ্যালুটা, এই এম এর ভ্যালুটা সবসময় কি হবে? আসলে নেগেটিভই থাকবে। এই এম এর ভ্যালুটা নেগেটিভই থাকবে। এম এর ভ্যালু নেগেটিভ মানে কি? আসলে এটা একটা ডিক্রিজিং গ্রাফ হবে, এটা একটা এরকম ডিক্রিজিং গ্রাফ হবে যার ঢালের মানটা হচ্ছে সবসময় নেগেটিভ। ঠিক আছে, ঢালের মানটা সবসময় নেগেটিভ, এবং এটা ওয়াই অক্ষ থেকে তার ছেদিতাংশের পরিমাণ কত? ওয়াই অক্ষ থেকে তার ছেদিতাংশের পরিমাণ হচ্ছে এটা হচ্ছে সি এর ভ্যালু। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশের পরিমাণ হচ্ছে এত। তো এই হচ্ছে ভ্যান টফের ইকুয়েশন। তো আজকে এতটুক পর্যন্তই থাকলো। ভ্যান টফের ইকুয়েশন থেকে হচ্ছে ভ্যান টফের ইকুয়েশনের পর থেকে যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো অর্থাৎ কেপি এবং কেসি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে পারো। সেজন্য হচ্ছে তোমরা ফেসবুকে হচ্ছে পোস্ট করতে পারো আমাদের গ্রুপটাতে। আর এর বাইরে যদি আরও কিছু জানার থাকে তাহলে তো অ্যাপের সুব্যবস্থা আছেই। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।